পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ে এখনো যাদের ভাইয়া তোমাদের সমস্যা আছে, আজকে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা করার পরে কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টা একেবারে তোমাদের কাছে পানির মতো সহজ লাগবে। স্পেশালি যারা ক্লাস 9-10-এ বর্তমানে পড়তেছো অথবা যারা ভাইয়া সামনে এসএসসি পরীক্ষা দিবা, জাস্ট আজকের ভাইয়ার এই ক্লাসটা দেখো, দেখবা কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টা কতটা মজার এবং এটা পড়তে যে কতটা ভালো লাগে। জাস্ট তুমি আজকের এই ক্লাসটা দেখার পরে তুমি বুঝতে পারবা তোমাদের এই অধ্যায়ের ভিতরে একটা সুন্দর ভালো একটা কানেকশন আছে, একটা সম্পর্ক আছে, অর্থাৎ একজন আরেকজনের সাথে একটা ভালো সম্পর্ক আছে। এটা আমি তোমাদেরকে শিখাবো। এরপরে তোমাদের এই অধ্যায়ের ভিতরে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া ভর ও শক্তির সম্পর্ক। এই ভর ও শক্তির সম্পর্ক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া নিউক্লিয়ার শক্তি নিয়ে আলোচনা করছে। তো এই নিউক্লিয়ার যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে একটা পারমাণবিক বোমা দেখতে পাচ্ছ, এটার কথা কিন্তু তোমরা সবাই শুনেছো, আবার অনেকে কিন্তু তোমরা ছবিতে দেখেছো। তো এই অংশটা নিয়ে ক্লাস 9-10-এর ফিজিক্স বই একটু ছোট্ট করে কিন্তু আলোচনা আছে। সো এটা নিয়ে কিন্তু আমরা একটু জানবো যে ভাইয়া তোমরা কিন্তু একটা জিনিস শুনেছো যে হিরোশিমা এবং নাগাসাকিতে 1945 সালে কিন্তু দুইটা বোমা ফেলা হয়েছিল, যে দুইটা হচ্ছে কিন্তু পারমাণবিক বোমা। ওই দুইটা বোমা ফেলার পরে তারপরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই কথাটা তোমরা শুনছো না? সবাই কিন্তু শুনছো। আমি তোমাদেরকে একটু ভিডিও স্লাইড দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটা প্লেনের মতো তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি ভিডিওটা একটু অন করি, তোমরা একটু খেয়াল করো ভাইয়া, দেখো এখানে কিন্তু এই বোমাটা কিন্তু ফেলা হয়েছে। এই যে পারমাণবিক বোমাটা যখন ফেলছে তখন কিন্তু এখানে ব্লাস্ট হয়েছে এবং এরপরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। এবং কিভাবে এই জিনিসটা হয়েছে এটা নিয়ে ভাইয়া একটু তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমাদের বইয়ের ভিতরে যতটুকু দিছে অতটুকুই আমরা কিন্তু শিখবো, জাস্ট তারপর একটু ডিপলি আলোচনা করব তোমাদের সাথে। ওকে, এরপরে দেখো ভাইয়া একটু খেয়াল করো। সো এখন আমি শুরুর দিকে যেটা বলতেছিলাম যে ভাইয়া এই অধ্যায়ে এক একজনের সাথে ভালো একটা সম্পর্ক আছে। যেমন একটা জিনিস মাথায় রাখবা, এই কাজ এবং শক্তির ভিতরে কিন্তু ভালো ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। আমরা জানি আমাদের কিন্তু চারপাশে যারা আছে সবার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু এই সম্পর্কের ভিতরেও কারোর সাথে একেবারে ঘনিষ্ঠ, আবার কারোর সাথে ধরো হালকা পাতলা একটা সম্পর্ক আছে, তাই না? ঠিক সেম ভাবে মাথায় রাখবা কাজ এবং শক্তি ভাইয়া ওদের দুইজনের ভিতরে একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিরকম দেখো, তোমরা কিন্তু একক এবং মাত্রার কথা শুনছো। একক কিভাবে বের করতে হয়, মাত্রা কিভাবে সহজে বের করতে হয়, ভাইয়া কিন্তু তোমাদেরকে সেই টেকনিকগুলা, সেই প্রসেসগুলা কিন্তু শিখাই দিছে। কোথায়? পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। যারা ক্লাস দেখোনি, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, ভাইয়া প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এসএসসি ফিজিক্স লেখা, সামনে নবম দশম শ্রেণী লেখা আছে। ওখানে ক্লিক করলে তুমি গতি অধ্যায়ের উপর ক্লাসটা দেখে নিও, কারণ ওখানে এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। তোমার যদি একক এবং মাত্রা বের করতে, যেমন বলের একক কি, বলের মাত্রা কি, ভরের একক কি, ভরের মাত্রা কি, তাই না? তারপর হচ্ছে কিন্তু এই যে ঘনত্বের একক কি, ঘনত্বের মাত্রা কি, এইরকম একক এবং মাত্রা বের করতে এখনো যাদের সমস্যা, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি ওই ক্লাসটা দেখার পরে সবগুলা যত তোমার একক আছে, যত তোমার মাত্রা আছে, অনায়াসে তুমি কিন্তু বের করতে পারবা। ওকে, তো যাই হোক, দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কাজ এবং শক্তির ভিতরে যে সম্পর্কটা, কাজের এককও যা, শক্তির এককও তা, কাজের মাত্রাও যা, শক্তির মাত্রাও তা, এটা একটু মাথায় রাখবা। আবার দেখো কাজের সাথে কিন্তু ক্ষমতার একটা সম্পর্ক আছে, কিন্তু ওই রকম শক্তির মতো ঘনিষ্ঠ সম্পর্ক না। আমি একটু তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, তো ফার্স্টলি ভাইয়া আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজ নিয়ে। আমি প্রথমে তোমাদের সাথে ভাইয়া আলোচনা করব কাজ। একটু খেয়াল করো ভাইয়া, বলো তো ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে, কাজের ইংরেজি কি? তোমরা বলবা যে ভাইয়া কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, রাইট? ওয়ার্ক, অর্থ কিন্তু কাজ। তাহলে এই ওয়ার্ক শব্দটার ভিতরে প্রথম যে অক্ষরটা ডাব্লু, তো এই জন্য কিন্তু ভাইয়া মাথায় রাখবা কাজকে কিন্তু ডাব্লু দ্বারা প্রকাশ করে। বিষয়টা বুঝছো? কাজের ইংরেজি ওয়ার্ক, কাজের এই ওয়ার্ক শব্দটার ভিতরে প্রথম অক্ষরটা হচ্ছে ডাব্লু, এই কারণে কিন্তু ভাইয়া কাজকে ডাব্লু দ্বারা প্রকাশ করে। ওকে, কাজকে কি দ্বারা প্রকাশ করে? ডাব্লু দ্বারা প্রকাশ করে। একটা সিম্পল বিষয় তুমি চিন্তা করো, ধরো তোমার সামনে তোমার একজন ফ্রেন্ড আছে, ঘনিষ্ঠ একজন বন্ধু আছে, তুমি হঠাৎ করে মজা করে একটা ধাক্কা দিলা ওকে। সাপোজ তুমি ওরে কি করলা, একটা ধাক্কা দিলা। তুমি যদি ওকে ধাক্কা দাও, ও যদি নিজেকে কন্ট্রোল করতে না পারে, তাহলে অবশ্যই ওর জায়গা থেকে অনেক দূরে ও সরে যাবে।
বিষয়টা সিম্পল। ধরো তোমার টেবিলের সামনে তুমি যেখানে বসে এখন পড়তেছো, তুমি কোনো কিছু একটা ধাক্কা দাও, তোমার বই আছে না মোটা বই, একটা ধাক্কা দাও জোরে, ধাক্কা দিলে ও কিন্তু ওর জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে। বিষয়টা তুমি চিন্তা করো। সাপোজ ভাইয়া ধরো এইখানে কোনো একটা বস্তু আছে বা তোমার বইটার কথাই তুমি ভাবতে পারো, তুমি যদি এই বইটাকে একটা ধাক্কা দাও, ভাইয়া তুমি যদি কি করো, এই বইটাকে যদি একটা ধাক্কা দাও, ধাক্কা দেওয়া মানে কি বল প্রয়োগ করা, আর আমরা জানি বলকে কিন্তু এফ দ্বারা প্রকাশ করে। তুমি যদি এই বইটাকে এফ বল প্রয়োগ করো, তাহলে এই বইটা কিন্তু ওর জায়গা থেকে একেবারে এই জায়গায় কিন্তু চলে আসবে। সাপোজ এটা তুমি ভাবো যে ওর জায়গা থেকে কিন্তু ভাইয়া এই জায়গাতে চলে আসবে, এটা একটা সিম্পল বিষয়। তুমি তোমার বইটাকে একটু ধাক্কা দিয়ে দেখতে পারো। তাহলে এইখানে আমরা কিন্তু এই কাজের সূত্র সংজ্ঞা একই সাথে পেয়ে যাব। একটা জিনিস আমি অলওয়েজ বলি যে ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে, পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে সূত্র এবং তোমার হচ্ছে বিশেষ করে সংজ্ঞা কিন্তু মুখস্থ করা লাগে না। এটা কি তুমি বিশ্বাস করো? আমি এই পর্যন্ত একটা সংজ্ঞাও আমি মুখস্থ করি নাই। জাস্ট হয়তোবা আমি সূত্র মুখস্থ করছি, বাট সংজ্ঞা আমি কখনো মুখস্থ করি নাই। কারণ সংজ্ঞা তুমি সূত্র পারলে অটোমেটিকলি ওই সূত্র থেকে সংজ্ঞা বানাইতে পারবা। বিষয়টা আমি দেখাচ্ছি তোমাকে, দেখো। তাহলে তুমি যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করো, ওই বস্তুটা কিন্তু সরে গেছে। আমরা যদি মুখের ভাষায় বলি বস্তুটা কিন্তু ওর জায়গা থেকে সরে গেছে, কিন্তু ফিজিক্সের ভাষায় যদি বলি ও কিন্তু সরণ ঘটছে। সরণ ঘটা মানে সরণ আর সরে যাওয়া একই কথা। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুটার যদি সরে যায় বা যদি সরণ ঘটে, যে সরণকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি ভাইয়া কাজ শেষ, খেলা শেষ। তাহলে কাজের সূত্র আমি এখানে কিন্তু বানাইতে পারি যে ডাব্লু, কাজকে আমরা জানি ডাব্লু দ্বারা কিন্তু প্রকাশ করে, তাই না? তাহলে ডাব্লু ইকুয়াল, তাহলে কি হবে বলো, কোনো বস্তুকে বল প্রয়োগ করলে বস্তুটার যদি সরণ ঘটে মানে এস, তাহলে তখন তাকে বলা হয় কাজ। এটাই হয়েছে কিন্তু তোমার কাজের সূত্র। ডাব্লু ইকুয়াল হচ্ছে এফএস। পানি 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 পানি। এখন সংজ্ঞাটা তুমি দেখো, কাজের যে সংজ্ঞাটা বলো, কাজের সংজ্ঞা বলো যে কোনো বস্তুকে, দেখো বানিয়ে লাগবা, এই যে একটা সাপোজ একটা বস্তু, তাহলে কোনো বস্তুকে ভাইয়া বল প্রয়োগ করলে বস্তুটির সরণ ঘটে, তাহলে বস্তুটির দেখো যদি সরণ ঘটে তাকে আমরা কি বলবো, তাকে কাজ বলা হয়। সিম্পল। দেখো আমরা একই সাথে কাজের সংজ্ঞা, কাজের সূত্র, আমাদের কিচ্ছু মুখস্থ করা লাগে না। জাস্ট তুমি তোমার বন্ধুকে ধাক্কা দিবা, ও কিন্তু সইরা যাবে, এটাকে বলা হয় কিন্তু ভাইয়া কাজ। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসি, এখন আমরা যেটা বের করব কাজের একক এবং মাত্রাটা আমরা একটু শিখবো। দেখো ভাইয়া আমরা এখন ফার্স্টে একক বের করব। আমি যে প্রসেসগুলো শিখাইছিলাম তোমাদেরকে মনে আছে যে আমরা জানি কাজের সূত্র কি, ডাব্লু ইকুয়াল হচ্ছে কিন্তু এফএস। তাহলে বলো তো কাজের একক কি হবে, বলো তো ভাইয়া বলের একক কি? এটা তো সবারই মুখস্থ থাকার কথা। বলের একক হচ্ছে নিউটন, কারণ নিউটন মামাই কিন্তু এই বল সম্পর্কে ধারণা দিচ্ছে। আমি তৃতীয় অধ্যায়ে তোমাদের সাথে আলোচনা করছি, মনে আছে? আচ্ছা, তাহলে বলের একক হচ্ছে কিন্তু নিউটন। আর এই যে সরণের একক কি বলো তো? এটা জাস্ট সইরা গেছে, সিম্পল। আমি যদি তোমাকে বলি তুমি তোমার যে টেবিলে যেখানে তুমি এখন বসে আমার ক্লাসটা দেখতেছো, যেখানে বসে তুমি পড়াশোনা করো, তুমি যদি ওখানে একটা বইকে তোমার টেবিলের এক প্রান্ত থেকে একটা যদি ধাক্কা দাও, তোমার যদি শক্তি অনেক বেশি থাকে ওই বইটা কিন্তু তোমার টেবিলের অন্য প্রান্তে যাবে। তো যতটুকু শর্টসে আমি যদি তোমাকে মাপতে বলি, তুমি কিভাবে মাপবা? তুমি বলবা ভাইয়া আমার কাছে একটা ফিতা আছে, এই ফিতার সাহায্যে আমি মাপবো। তুমি যদি ফিতার সাহায্যে মাপতে যাও দেখবা মিটার লেখা, সেন্টিমিটার লেখা, তুমি সচরাচর মিটারই মাপবা। এই জন্য সরণের একক হচ্ছে কিন্তু ভাইয়া তোমার মিটার। এটা মাথায় রাখবা, সরণের একক কি? মিটার। ওকে, তাহলে দেখো নিউটন মিটার। এখন ফাইনালি কাজের আরেকটা একক আছে, সেটা হচ্ছে কিন্তু জুল। আমরা কিন্তু বলে থাকি ভাইয়া জুল। অনেক সময় তুমি দেখবা তোমার ওই এমসিকিউতে অনেক সময় তোমার নিউটন মিটারও আসতে পারে, অনেক সময় জুলও আসতে পারে। যখন যেটা আসবে তখন সেইটাই দেখাইতে হবে। ওকে ভাইয়া, তাহলে কাজের একক নিউটন মিটারও, আবার কাজের একক কিন্তু তোমার জুলও। এটা একটু মাথায় রাখবা। পানি পানি এতটুকু। আচ্ছা, এই গেল আমাদের একক। এরপর আসি কিন্তু ভাইয়া একটু মাত্রা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। দেখো মাত্রা কি, তুমি মেইন সূত্রটা লেখো। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কিন্তু এফএস। বলো তো ভাইয়া বলের মাত্রা কি? তুমি বলো আমি পারি না, রাইট? আমি নিজেও পারি না, জানো আমি নিজেও পারি না। কারণ এই একক মাত্রা কিন্তু আমি সর্বোচ্চ হইলে, বাস্তব কথা বলি, লিগ্যাল কথা, চারটার একেবারে চারটার তোমার একক এবং মাত্রা মুখস্থ করছি। আমি গতি অধ্যায়ে এই জিনিসটা আলোচনা করছি। দেখো আমি কিন্তু জানি না বলের মাত্রা কি, কিন্তু তারপরও আমি লিখতে পারবো।
কেন? তুমি জানো, যেহেতু আমি জানি না বলের মাত্রা কি, কিন্তু বলের আর একটা সূত্র আছে, এটা কিন্তু আমি জানি, F ইকুয়াল এম এ, তৃতীয় অধ্যায় কিন্তু আমরা শিখছি। তাহলে আমি লিখবো এম এ, এই যে সামনে এস আছে, এস আমি দিয়ে দিলাম। ওকে, এখন দেখো ভাইয়া ভরের মাত্রা কি? তোমরা জানো ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এটা টানা মুখস্থ করতে বলছিলাম, ক্যাপিটাল এম। ত্বরণের মাত্রা অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাবে, এল টি এর মাথায় -2। যারা দ্বিতীয় অধ্যায়ের ক্লাস দেখোনি, আমি বারবার বলতেছি, দেখো তাহলে বুঝতে পারবা। স্মরণের মাত্রা কি বলো? স্মরণের মাত্রা হচ্ছে কিন্তু ভাইয়া ক্যাপিটাল এল। এই কটা একটু মুখস্থ রাখতে হবে। তাহলে এই এম এল এল গুণ করলে এল স্কয়ার, আর টি এর মাথায় ভাইয়া -2। এই হইছে কিন্তু তোমার কাজের মাত্রা। পানি পানি, তুমি আমাকে বলবা যে ভাইয়া পানি পানি কিনা, এতটুকু কাবার। আই হোপ তোমরা সকলেই কিন্তু বুঝতে পেরেছো। এই হচ্ছে কিন্তু মোটামুটি ভাবে কাজের পুরো সিস্টেমটা। এখন তুমি বলবা যে ভাইয়া W ইকুয়াল এফ এস, বুঝছি এটা কখন, যখন আমাদেরকে সামনাসামনি বলবে, রাইট? যদি উপর নিচ বলে, ফর এক্সাম্পল তোমাদের এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, খুব মজার। ধরো ছাদের উপর থেকে কোনো বস্তুকে যদি তুমি ফেলে দাও, ওটা টুকুস করে কিন্তু নিচে পড়বে। হ্যাঁ, ধরো তুমি ছাদের উপরে উঠছো, ছাদের উপরে উঠে একটা বল তুমি নিচের দিকে যদি ফেলে দাও, ওটা কিন্তু একেবারে নিচের দিকে পড়বে। কেন বলো তো? কারণ ওই যে বল অধ্যায় তোমাদেরকে শিখিয়েছিলাম যে ভাইয়া পৃথিবীও কিন্তু তোমাকে আকর্ষণ করে, পৃথিবীও কিন্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। এটাকে কি বলা হয় জানি? অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল, যেটার একটা মান আছে, যেটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ জি 9.8, তাই না? মনে আছে? আচ্ছা, তাহলে উপর নিচের ক্ষেত্রেও কিন্তু একটা কাজের সূত্র আছে। উপর নিচ যদি বলে ভাইয়া, তখন কাজের সূত্র হবে কিন্তু W ইকুয়াল এম জি এস। এই জিনিসটা মাথায় রাখবা, W ইকুয়াল হচ্ছে এম জি এস। এটা কখন? এটা তখনই যখন উপর নিচ বলবে। উপর নিচ যখন ভাইয়া বলবে, তখন কিন্তু তোমার এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি দেখাচ্ছি, সবই তুমি জানতে পারবা। এতটুকু তোমরা বুঝতে পেরেছো? এখন তোমাকে যে আমি বলছিলাম এই কাজের সাথে শক্তির একটা ভালো সম্পর্ক আছে, কিরকম? এই যে কাজের একক কি ভাইয়া? জুল, তাহলে শক্তির এককও জুল। এই যে কাজের মাত্রা হয়েছে এম এল স্কয়ার টি এর পাওয়ার -2, শক্তির মাত্রাও হবে এম এল স্কয়ার টি এর পাওয়ার -2। এটাই হয়েছে কিন্তু ভাইয়া সম্পর্ক। ওকে, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটা হচ্ছে তোমরা কিন্তু শুনেছো কাজের কিন্তু আরো সূত্র আছে, কাজের কিন্তু আরো সূত্র আছে। যেমন তোমরা কিন্তু শুনেছো W ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা। অনেক সময় প্রশ্ন জাগে না যে ভাইয়া এই সূত্রটা কোত্থেকে আসলো? আরো একটা কিন্তু সূত্র আছে, আমি দেখাচ্ছি। তো এই সূত্রটা কিভাবে আসলো এটা আমি তোমাদেরকে দেখাবো, কারণ অনেক সময় সৃজনশীলে কিন্তু দিয়া দেয়। ঠিক আছে, ধরো সাপোজ তুমি কোন একটা বস্তুকে, এখানে একটা বস্তু আছে, সাপোজ এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে একটা বল প্রয়োগ করবা। এখন এই বস্তুটাকে বল প্রয়োগ তুমি সামনাসামনি না কইরা একটু হালকা অ্যাঙ্গেলে যদি তুমি বলটা প্রয়োগ করো, একটু হালকা অ্যাঙ্গেলে যদি বলটা প্রয়োগ করো, তাহলে এই বস্তুটা কি এই সোজা যাবে না এই বরাবর যাবে? বলো, আমাকে অ্যান্সার দাও, আমাকে একটু অ্যান্সার দাও। সিম্পল জিনিস ভাইয়া, সিম্পল একটা জিনিস। তুমি যদি এই বস্তুটাকে একটু অ্যাঙ্গেল বরাবর বল প্রয়োগ করো, বস্তুটা কিন্তু সোজা না গিয়ে ও কিন্তু এই বরাবর যাবে। ওকে, ও কিন্তু ভাইয়া এই বরাবর যাবে, রাইট? কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু বস্তুটা এই সোজা যাওয়ার কথা ছিল, সোজা যাওয়ার কথা ছিল, বাট ও সোজা না গিয়ে ও কিন্তু এই বরাবর গেছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তো আমি এই বস্তুটাকে একটা এই বরাবর একটা বল প্রয়োগ করছি। কি করছি? আমি কিন্তু ভাইয়া বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি। যখন বস্তুটাকে বল প্রয়োগ করছি, তখন ও সোজা না গিয়ে এই বরাবর গেছে। তাহলে বস্তুটা এখানে আছে, এখন ধরো এইখানে আসলো। হ্যাঁ, তাহলে ওর কি করছে? আমরা জানি কোনো বস্তুকে বল প্রয়োগ করলে, এই যে দেখো আমরা আগেই কিন্তু শিখছি, কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করি সেটার কিন্তু স্মরণ ঘটে। এস, ঠিক সিম্পল। তুমি যদি এই বরাবর বল প্রয়োগ করো, বস্তুটা কিন্তু একটা স্মরণ ঘটবে, যেটাকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যখন আমি বল প্রয়োগ করছি, ওইখান থেকে এখানে গেছে, তার মানে ওর কিন্তু স্মরণ এস হয়েছে, তাই না? যাওয়ার কথা ছিল কিন্তু এই বরাবর। তাহলে তুমি যদি এটাকে এস ধরো, এটাকে কিন্তু ভাইয়া তোমার এক্স চিন্তা করতে হবে, এক্স কিন্তু ভাইয়া তোমার চিন্তা করতে হবে। এখন তুমি যদি উপর থেকে নিচে একটা দাগ দাও, তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব থাকে, এটা হবে কিন্তু ভূমি, এটা হবে কিন্তু অতিভুজ। যদি এইভাবেই হয়, এখানে কিন্তু একটা কোণের মতো সৃষ্টি হয়, যেটাকে আমরা কিন্তু থিটা ধরতে পারি। তাহলে এখানে তুমি তোমার সুবিধার্থে তুমি সাপোজ এখানে একটা দাগ দিতে পারো, একটা দাগ দাও, সোজা করে একটা দাগ দাও। এখন তুমি একটু ভাবো,
সাপোজ একটু ভাবো, এখানে সম্পর্কটা হবে কার সাথে কার? এখানে সম্পর্কটা হবে অতিভুজের সাথে কিন্তু ভূমির, লম্বের কিন্তু এখানে কোনো সম্পর্ক নাই। তাহলে অতিভুজ আর ভূমির ভিতরে সম্পর্ক কি? তোমাদের আমি জেনারেল ম্যাথে আমি কিন্তু ত্রিকোণমিতি চ্যাপ্টারে শিখাইছি। অতিভুজ আর ভূমি মানে কি? একটা হচ্ছে সাইন, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। একটা হচ্ছে কস, কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। আর একটা হচ্ছে ট্যান, তাল গাছে লম্বাবুত, তাই না? তাল গাছে লম্বাবুত, লম্ব বাই ভূমি। তাহলে এখানে কোনটা হবে? কবরে ভয় আছে, তোমার এখানে কিন্তু কজ হবে। কজ কি হবে? থিটা হবে। আমরা জানি কজের বাংলা কি? কবরে ভয় আছে। তাহলে এখানে ভয় মানে কি? ভূমি, আর আছে মানে কি? অতিভুজ। আমি একটু শর্টকাট করে আমি লিখতেছি, দেখো। তাহলে বা কস থিটা ইকুয়াল, ভাইয়া খেয়াল করো, তাহলে ভূমিটাকে তুমি কি ধরছো? এক্স, অতিভুজটাকে তুমি কি ধরছো ভাইয়া? এস। এখন তুমি আড়াআড়ি কিন্তু গুণ করো। আড়াআড়ি তুমি গুণ করতে পারো না? অবশ্যই তুমি পারো। তাহলে তুমি কি এখানে কি পারবা? দেখো একটু খেয়াল করো, এখানে আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে এক্স ইকুয়াল, এটা নিচে মনে মনে এক চিন্তা করো, এক্স আক্ষে এক্স ইকুয়াল এস কস থিটা আমি কিন্তু পাচ্ছি। এক্স ইকুয়াল আমি কি পাচ্ছি ভাইয়া? এস কস থিটা। এতটুকু তুমি বুঝছো? এতটুকু তুমি বুঝছো? আমাদের এই ক্ষেত্রে সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল কিন্তু এইটা, যে ডাব্লিউ ইকুয়াল কিন্তু এফ এস ছিল, তাই না? আমাদের কিন্তু মেইন সূত্র কিন্তু ছিল এইটা। দেখো মেইন সূত্র ছিল কিন্তু ভাইয়া এইটা। এখন তুমি একটা কাজ করো, সাপোজ তুমি একটা কাজ করতে পারো, যে সেটা হচ্ছে কি, তুমি দেখো এই সূত্রটাকে বানানোর জন্য তুমি ডাব্লিউ ইকুয়াল এফ এস, তা তুমি এফ এক্স তোমার ধরতে হবে। মনে মনে একটু চিন্তা করো, এফ এক্স, এক্স সোজা এস সোতা একই কথা, জাস্ট একটু তোমার মনে মনে চিন্তা করতে হবে। তুমি এই যে এক্স এর যে মানটা পাইছো না, এক্স এর মানটা তুমি এখানে বসায় দাও। ধরো এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরলা, 1 নঙে তুমি এক্স এর মান বসাও। তুমি 1 নঙে কি করবা? 1 নঙে এক্স এর মান বসাও। আমি একটু সহজে দেখাচ্ছি। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি ছিল? এফ এক্স না? তাহলে এফ এক্স এর জায়গায় এখন তুমি বসাবা এস কস থিটা। দেখছো, এই হয়েছে কিন্তু খেলা, এইটা হয়েছে কিন্তু ভাইয়া খেলা। ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কিন্তু এফ এস কস থিটা। ওকে, এই যে সূত্রটা কিন্তু ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। বলছিলাম না যে তুমি কোথা থেকে এই সূত্রটা পাইছো? এখন তুমি বুঝতে পারতেছো? যদি সৃজনশীল আসে এখন তুমি পারবা না। জিনিসটা সিম্পল, তুমি বলটা একটু অ্যাঙ্গেলে দিছো, বল প্রয়োগ করছো, এই কারণে কিন্তু ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা পাইছো। ডান, আমাদের 1 নাম্বার পয়েন্ট গেল। সেকেন্ড নাম্বার, আমরা আরো একটা পয়েন্ট কিন্তু আমরা শিখবো। দেখো ভাইয়া খেয়াল করো, একটু খেয়াল করো। সেটা হচ্ছে কি, ফর এক্সাম্পল তোমরা অনেক সময় দেখছো না এই জিনিসটা, যে ভাইয়া আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। সাপোজ এটার কথা একটু ভাবো, এটার কথা একটু চিন্তা করো। ধরো তুমি কোন একটা বস্তুকে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি কি করবা? ঠেইলে ঠেইলে একেবারে ছাদের উপরে উঠাবা। এটা ধরো একটা বিল্ডিং এর মতো আছে, দালান আছে, এটা হচ্ছে কিন্তু তোমার ছাদের এই জায়গাতে কিন্তু তোমার কি করতে হবে? উঠাইতে হবে। সাপোজ তুমি ভাবো, ধরো এটা একটা সিঁড়ির কথাও তুমি ভাবতে পারো, সিঁড়ি বা একটা মইয়ের কথাও তুমি চিন্তা করতে পারো। যেমন তোমাদের জেনারেল ম্যাথে দূরত্ব উচ্চতায় কিন্তু মইয়ের কথা বলছে, মইয়ের অঙ্ক আছে, তাই না? আচ্ছা, তাহলে তুমি এটা একটু চিন্তা করো ভাইয়া। যখন তুমি এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করবা, সাপোজ এই বল প্রয়োগ করবা, এই বল যখন তুমি প্রয়োগ করবা, তখন এই বস্তুটা কিন্তু আস্তে 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 উপরে উঠে একটা পর্যায়ে কিন্তু ছাদের উপরে যাবে। হ্যাঁ, তাহলে তুমি ভাবো এটাকে, তুমি কিন্তু বস্তুটাকে ছাদের উপরে উঠাইতে চাইছো, তোমার টার্গেট ছাদের উপরে উঠানো। হ্যাঁ, তাহলে ছাদের উপরে যদি তুমি উঠাইতে চাও, তাহলে তোমার এই ক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে ছাদের উপর থেকে নিচ পর্যন্ত। এই যে ছাদের উপর থেকে নিচ পর্যন্ত তুমি এটাকে বল প্রয়োগ করলে অবশ্যই ওর জায়গা থেকে এই জায়গাতে আসবে, ওর স্মরণ ঘটবে। আমি বলতে পারি এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। যখনই তুমি ছাদের উপরে কোনো বস্তুকে উঠাবা, এরকম যখন তোমার কোনো ম্যাথ থাকবে, তখন মাথায় রাখতে হবে ছাদের উপর থেকে নিচ পর্যন্ত তোমার চিন্তা করতে হবে। আমরা জানি উপর থেকে নিচ পর্যন্ত আমি এইচ চিন্তা করতে পারি। তাহলে এইবারে যে খেলাটা হবে, তুমি এটাকে তুমি কোন একটা ধরে নিতে পারো, থিটা তুমি কোন ধরে নিতে পারো। এইবারে যে খেলাটা হবে সেটা হবে কিন্তু অতিভুজ আর লম্বের ভিতরে খেলা, অতিভুজ এবং লম্বের ভিতরে কিন্তু ভাই খেলা। সাইন মানে কি? সাগরে লবণ আছে, তার মানে এই ক্ষেত্রে হবে কি জানো? সাইন থিটা ইকুয়াল সাগরে লবণ আছে, লম্ব হবে কিন্তু তোমার এস, আর আছে মানে অতিভুজ হবে কিন্তু তোমার এস। এখন তুমি আড়াআড়ি গুণ করো। আমি একটু সহজে শিখাই দিচ্ছি, এগুলো তোমার একটু জানতে হবে, কারণ অনেক সময় তোমার এমসিকিউ আসতে পারে, আবার সৃজনশীলও কিন্তু তোমার দিতে পারে, এই জন্য একটু ভাইয়া জানতে হবে। ওকে, তুমি দেখো এটা নিচে মনে মনে এক চিন্তা করো, এই সাক্ষে এইচ ইকুয়াল হচ্ছে কি এস সাইন থিটা। ভাইয়া ডান, তুমি এতটুকু বুঝতে পেরেছো? বলো, এইচ ইকুয়াল হচ্ছে কিন্তু এস সাইন থিটা। ডান, এতটুকু। এখন তুমি বলবা যে ভাইয়া এক্ষেত্রে আমরা এই চিত্রটার দিকে আমরা যদি তাকাই ভালো করে, এক্ষেত্রে আপনি উপর নিচের প্রয়োগটা করছেন, উপর নিচ বললে তো ডাব্লিউ ইকুয়াল কি এফ এক্স হবে না,
এই উপর নিচ বললে কিন্তু সূত্রটা চেঞ্জ হয়, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে mgh হয়। আমি দেখাইছি না তোমাদেরকে, বলো ডাব্লিউ ইকুয়াল কি হবে, mgh কিন্তু হবে। তাহলে তুমি একটু ভাবো, এটাকে এখন তুমি 1 নাম্বার সমীকরণ চিন্তা করো, এই জিনিসটাকে 1 নাম্বার সমীকরণ তুমি ভাবো। তাহলে তুমি এখন এই 1 নঙে তুমি এইচ এর মানটা একটু বসাও। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি আছে, mgh না, ওই এইচ এর জায়গায় হবে s sin থিটা। এই সূত্রটা কে কে শুনছো বলো, এই সূত্রটা কে কে শুনছো বলো, এই সূত্রটা কে কে ভাইয়া শুনছো। এভাবে লেখা থাকে যে ধরো ডাব্লিউ ইকুয়াল, অতএব ডাব্লিউ ইকুয়াল mg sin থিটাকে আগে লেখো, mg sin থিটা, আর এসটাকে তুমি পরে লেখো। এই সূত্রটার কথাও কিন্তু তোমরা অনেকে শুনেছো, তাই না, অনেকে আবার পড়েছো, কিন্তু কিভাবে আসলো এইবার বুঝতে পেরেছো। এই দুইটা জিনিস মাথায় থাকবে, এটা কিন্তু আমি এক্সট্রা তোমাদেরকে শিখাই দিচ্ছি। এখন শিখলা, ইন্টারমিডিয়েট উঠলে কিন্তু একেবারে সহজ লাগবে। তখন ভাইয়ার কাছ থেকে যা শেখো, দেখবা পরবর্তী ধাপগুলাতে তুমি যখন এমসিকিউ শিখবা, তুমি যখন সৃজনশীল শিখবা, দেখবা অনেক অনেক ইজি লাগবে। ওকে, এতটুকু ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, একটু আমি ডিপলি তোমাদেরকে পড়াচ্ছি এগুলা। এখন দেখো, তোমরা আরো একটা লাইন শুনছো, সেটা হচ্ছে স্মরণ শূন্য না হলেও কাজ কিন্তু শূন্য হতে পারে। এই লাইনটা কে কে শুনছো একটু দেখো, এটা কিন্তু তোমার এমসিকিউতে আসবে। স্মরণ শূন্য না হলেও, খেয়াল করো, স্মরণ শূন্য না হলেও তোমার কাজ কিন্তু শূন্য হয়, তো এইভাবে তোমার এমসিকিউতে দিয়ে দেবে যে এই ক্ষেত্রে কত ডিগ্রি মান, অর্থাৎ থিটার মান কত, এভাবে একটা কোশ্চেন থাকবে। থিটার মান কত হলে স্মরণ শূন্য না হলেও কাজ শূন্য হয়, এমসিকিউতে কিন্তু ভাইয়া তোমার থাকবে। একেবারে সিম্পল একটা জিনিস তুমি চিন্তা করো, আমরা কিন্তু এই মাত্র শিখেছি, দেখো যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফএস কস থিটা, কিভাবে বের করলাম, একেবারে সহজে, তাই না। তো আমরা এই সূত্রটা নিয়ে একটু কাজ করবো। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি এফএস কস থিটা। তাহলে বাদাও স্পষ্ট লেখা, এইখানে তুমি দেখতে পাচ্ছ কাজের কথা বলছে শূন্য, তার মানে আমি কিন্তু এই ডাব্লু মানে কাজের জায়গায় আমি শূন্য লিখতে পারি না। কেউ কি আমাকে মারবে, কেউ কি আমাকে বলবে এই তুই লেখছস কা, আমি লিগ্যাল কাজ করছি, আমি কোনো ইলিগ্যাল কাজ করি নাই, করছি। আমাকে বলা আছে কাজ শূন্য, আমি কাজের জায়গায় টাস কইরা শূন্য লিখে দিছি, আমার কি কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা কিন্তু কারো নাই। ওকে, আচ্ছা, তাহলে তুমি দেখো সামনে আছে এফএস কস থিটা, এই এফএস কস থিটা পুরো জিনিসটাকে একটু হেরফের করো, ওর জায়গায় ওরে আনবা, ওর জায়গায় ওরে নাও। আচ্ছা, তাহলে বা এফএস কস থিটা ইকুয়াল হচ্ছে কিন্তু 0। তাহলে বা তুমি কস থিটাকে একটু রাইখা দাও, এই এফএস পুরোটাকে ওই পাশে গেলে 0 ভাগ হবে এফএক্স। তো এই 0 দ্বারা কোনো কিছু হাজার হাজার কোটি কোটি সংখ্যারে ভাগ করলে রেজাল্ট কিন্তু ভাইয়া তোমার 0ই আসে, তাহলে এখানে রেজাল্ট আসবে কিন্তু 0। তাহলে বলো তো ভাইয়া, এই কস থিটা তোমার টার্গেট হচ্ছে থিটার মান বের করা, কস কত ডিগ্রি মান হচ্ছে কিন্তু 0। আমরা কিন্তু জানি কস 90 ডিগ্রি মান কিন্তু 0, তাই না, কস 90 ডিগ্রি মান হচ্ছে কিন্তু 0। এই কস কস কাটাকাটি, তাহলে থিটার মান কিন্তু আমাদের আসলো ভাইয়া 90 ডিগ্রি। তাহলে এই থেকে আমরা কি বুঝতে পারলাম যে স্মরণ কিন্তু এখানে দেখো, স্মরণকে আমরা জানি এস দ্বারা প্রকাশ করে, স্মরণ কিন্তু শূন্য না, এখানে কিন্তু স্মরণ আমি শূন্য বসাইছি না, কিন্তু কাজ কিন্তু শূন্য হয় কিভাবে, যদি তোমার থিটা মানটা 90 ডিগ্রি হয়। তাহলে এমসিকিউতে আসলে টাস করে তুমি 90 ডিগ্রি বসাই দেবা। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু হট। তুমি বিষয়টা একটু দেখো, আমি তোমাকে একটু দেখাচ্ছি ভাইয়া, তুমি বিষয়টা একটু দেখো, এই যে জিনিসটা একটু চিন্তা করো, যদি ভাইয়া তোমার এটা 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে কাজের মান হচ্ছে 0। আমার কথা ক্লিয়ার, আমার কথা বুঝতে পেরেছো? আই হোপ তোমরা এতটুকু পুরোপুরি বুঝতে পেরেছো। আমি একটু ডিপলি শিখাইলাম, হয়তোবা তোমাদের কাছে বোরিং লাগতে পারে, বাট ভাইয়া একটু তুমি শিখে রাখো, এখন শিখলে তোমার জন্য কতটা হেল্পফুল হবে যা তুমি পরবর্তী ধাপগুলোতে বুঝতে পারবে। আমি তোমাকে একটু দেখাচ্ছি ভাইয়া, এই যে এই চ্যাপ্টারে ওভারঅল আমি যদি বলি প্রায় 3 থেকে 4টা টাইপের কিন্তু তোমার সৃজনশীল আছে, 4 টাইপের। এই 4 টাইপের সৃজনশীল, এই 4টা টাইপের সৃজনশীল জাস্ট তুমি আজকের ক্লাসটা দেখার পরে এই 4টা টাইপের সৃজনশীল তোমার কাছে যে কতটা ইজি লাগবে তুমি বুঝতে পারবা। আর শোনো, আমি কিন্তু সবসময় কিন্তু তোমাদের টাইপ আকারে কিন্তু পড়াই, তুমি যদি 4টা টাইপ শেখো তুমি 20টা সৃজনশীল করতে পারবা, অর্থাৎ পুরো চ্যাপ্টার ক্লোজ। তোমার আগে টাইপ শিখতে হবে, যেমন এটাকে বলা হয় ওয়ান শট সিকিউ। এরপরে তোমার হচ্ছে এই যে দেখো, এই যে আমি এমসিকিউ সাজাই রাখছি, দেখো এই ওয়ান শট এমসিকিউ। ওভারঅল এই চ্যাপ্টার থেকে প্রায় 90 থেকে 100টার মতো তোমার এমসিকিউ করতে হবে। এই চ্যাপ্টারে আমি যদি বলি প্রায় 5 থেকে 6 টাইপের তোমার এমসিকিউ আছে, তুমি 5 থেকে 6টা টাইপ আগে তুমি শিখবা, তোমার 90 থেকে 100 এমসিকিউ তুমি এমনি দিতে পারবা। দেখবা তুমি দেখতে চাচ্ছ, যারা গতি অধ্যায়ের উপর আমার ক্লাস দেখোনি, আমার এমসিকিউ ক্লাস আছে, সৃজনশীল ক্লাস আছে, এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা ক্লিক করো,
তারপর প্লে লিস্টে যাও, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবা এসএসসি ফিজিক্স লেখা আছে, সামনে লেখা নবম দশম শ্রেণী। ওখানে ক্লিক করলি ভাইয়া তুমি গতি অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস, সৃজনশীল ক্লাস দেখতে পারবে। একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া টাইপের খেলা কি। এত যে টাইপ 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 যে ভাইয়া করতেছে, এটার খেলা কি তুমি বুঝতে পারবা। এই টাইপের জন্যই, এই টাইপ ভিত্তিক তোমার সৃজনশীল, তারপর তোমার টাইপ ভিত্তিক হচ্ছে এমসিকিউর জন্য রিফাত ভাইয়া তোমাদের জন্য সামনে মাস্টার প্রো বুক নিয়ে আসতেছে। এই একটা বইয়ের ভিতরে তুমি ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, তারপর কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, পুরো 4টা সাবজেক্টের টাইপ ভিত্তিক এমসিকিউ পাবা, টাইপ ভিত্তিক সৃজনশীল পাবা, টাইপ ভিত্তিক শর্ট প্রশ্ন তুমি পাবা। কোপ হবে ভাইয়া, কোপ, কোনো সাউন্ড হবে না, কোপ হবে। তোমরা জানো আমি 2025 সালে আমার টাইপ ভিত্তিক রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক গণিত বই কিন্তু আমি লঞ্চ করছিলাম। তোমরা প্রমাণ সহকারে কিন্তু দেখছিলা যে এমসিকিউ সৃজনশীল হুবাহু আমার টাইপের ভিতর থেকে আসছে প্রত্যেকটা। আমি প্রমাণ দিতে পারি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আমার ফেসবুক পেজে পোস্ট আছে, মানে পোস্ট করা আছে, একেবারে বইয়ের কোন টাইপ থেকে কোনটা আসছে একেবারে লেখা আছে, একেবারে প্রমাণ সহকারে আমি দিতে পারি। এবং সামনে কিন্তু আমি এই বইটা লঞ্চ করতেছি, এবং এই বইটা যদি তুমি নাও, এই বইটা নেওয়ার পরে তোমার কিন্তু ওই যে টেস্ট পেপার বলো বা সাপ্লিমেন্ট বলো, এগুলো কিন্তু কেনার দরকার হবে না। জাস্ট একটা বইয়ের ভিতরে তুমি 4 সাবজেক্ট তোমার ফুল কভার। কারণ এখানে তুমি দেখো, তুমি যদি টেস্ট পেপারও কেনো, তুমি দেখবা এমসিকিউ গুলো কিন্তু অগোছালো, গুছানো নাই, টাইপ আকারে কিন্তু নাই। কিন্তু ভাইয়া তুমি যদি এমসিকিউ সৃজনশীলে কোপ দিতে চাও, তোমার টাইপ শিখতে হবে। তুমি বেশি না, তুমি জাস্ট আমার গতি অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস, টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস আর সৃজনশীল ক্লাসটা দেখো, তাহলে তুমি অন্য লেভেলের একটা আইডিয়া তুমি পেয়ে যাবে যে রিফাত ভাই আসলে কি বলছিল। ওকে, এবং এই বইটা যারা 2026 সালে পরবর্তী সময় তোমরা দেখবা, তোমরা বলবা যে ভাইয়া বইটা আমি কিভাবে নিব বা কবে লঞ্চ হবে। এই বইটা লঞ্চ হবে 1 জানুয়ারি 2026 সালে। 2026 সালের 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু এই বইটা আমি লঞ্চ করতে যাচ্ছি। এবং পরবর্তী সময় যদি আমার এই ক্লাসটা দেখে থাকো, বলবা যে ভাই কিভাবে অর্ডার করবো। অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, তোমার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে। আচ্ছা আমি একটু দেখাই, সবার ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com অথবা রিফাত একাডেমি। শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করলে তুমি আমার ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে, একটু নিচের দিকে যাবা, গেলে তুমি দেখতে পারবা, দেখো রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে। যদি আসে বা কখন আসবে, এখান থেকে কিন্তু ভাইয়া তুমি জানতে পারবা। আর কিভাবে অর্ডার করবা, এখানেই ভিডিও আছে, সবকিছু এখান থেকে তুমি বিস্তারিত জানতে পারবা। ওকে, কোনো কথা নাই, কোপ হবে। আমার এই বইটার ভিতর থেকে আমি তোমাকে 100% ওপেন চ্যালেঞ্জ আমি দিতে পারি যে এই বইয়ের ভিতরে যত টাইপ আমি দিব, এই টাইপগুলোর ভিতর থেকেই তোমার কমন আসবে, মাথায় রেখো। আচ্ছা স্যার, আমি আশা করি তোমরা এতটুকু সকলেই বুঝতে পেরেছো। ভাইয়া তাহলে আমাদের যদি এতটুকু ডান হয়, দেখো আমরা এতক্ষণ পর্যন্ত কাজের ভিতরে ছিলাম। আমি আশা করি এসএসসি লেভেলের জন্য যা দরকার আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি, তাই না? এখন দেখো আমরা এখন যেগুলো শিখবো, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, গতিশক্তি, বিভব শক্তি, শক্তির বিভিন্ন উৎস, অনবানযোগ্য শক্তি, নবানযোগ্য শক্তি, শক্তি রূপান্তর, তারপর হচ্ছে কিন্তু শক্তির নিত্যতা, বড় শক্তি সম্পর্ক, আমরা একই সাথে এতগুলা টপিক আমরা শিখবো। আমি ফার্স্টে কিন্তু বলে রাখি, কাজ এবং শক্তির ভিতরে ভালো একটা গলা ধরা সম্পর্ক আছে। কাজের একক যা, শক্তির একক তা, মনে আছে? আচ্ছা, যদি মনে থাকে, যদি ভাইয়া তোমার মাথায় থাকে, তাহলে একটু ভাইয়া খেয়াল করো। এখন আমি তোমাদের সাথে শক্তি নিয়ে আলোচনা করব। দেখো তাহলে বলো তো শক্তি কাকে বলে। তার আগে আমি একটু বলি যে কাজের ইংরেজি যদি ওয়ার্ক হয়, তাহলে বলো তো শক্তির ইংরেজি কি? শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি। কি ভাইয়া? এনার্জি, তাই না? সবাই তোমরা জানো। তাহলে এনার্জির প্রথম যে অক্ষরটা এই জন্য কিন্তু ভাইয়া শক্তিকে ই দ্বারা প্রকাশ করে। ডান? আচ্ছা, এখন বলো তো এই শক্তির সংজ্ঞাটা কি হবে? আমি যদি তোমাকে কোশ্চেন করি শক্তি কাকে বলে, এটা তোমাদের বইয়ের ভিতরেও দেওয়া আছে যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কি বলছি আমি? কাজ করার, লেখো একটু, সামর্থ্যকে কি বলে? সামর্থ্যকে শক্তি বলে। এটা মাথায় রাখবা। কাজ করার সামর্থ্যকে কি বলে ভাইয়া? শক্তি বলে। এতটুকু ক্লিয়ার? কাজকে কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা প্রকাশ করে। এতটুকু তুমি বুঝছো? এখন এখানে তোমাদের বইয়ের ভিতরে একটা টপিক আছে, এখানে কিন্তু বলা আছে, আমি যদি তোমাদেরকে একটু বলি যে শক্তির বিভিন্ন রূপ নিয়ে কিন্তু আলোচনা করছে। শক্তির বিভিন্ন রূপ, তোমাদের বইটা যদি একটু খোলো, মেইন বুকটা, তুমি দেখতে পারবা ওখানে কিন্তু গতি শক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, এগুলো হচ্ছে কিন্তু তোমার এখানে এগুলো নিয়ে কিন্তু ভাইয়া তোমাদের আলোচনা করছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, শক্তির একটা সাধারণ রূপ আছে, মাথায় রাখবা। শক্তির সাধারণ রূপ কি? দেখো আমি এটা একটু লেখো সবাই, শক্তির সাধারণ রূপ। তাহলে শক্তির সাধারণ রূপ হচ্ছে কিন্তু
মাথায় রাখবা যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। এটা নিয়ে একটু পড়াশোনা আমাদের করতে হবে। হ্যাঁ ভাইয়া, এই যে স্লাইডে আমি যেগুলো লিখতেছি না, পুরো স্লাইড তুমি পেয়ে যাবা। একটু কষ্ট করে আমার এই ভিডিওটার নিচে একটু কমেন্ট সেকশনটা চেক করো, সেখানে কিন্তু আমি একটা পিডিএফ দিয়ে রাখবো। পুরো স্লাইড যা আমি লিখতেছি সব কিছু কিন্তু তোমরা একটা পিডিএফে কিন্তু পেয়ে যাবা। আর যারা আমার ব্যাজে আছো তোমরা একটু, যারা আমার এই ক্লাসটা দেখতেছো, এটার নিচে, যারা আমার ওয়েবসাইট থেকে আমার ক্লাসটা দেখতেছো, এটা নিচে দেখবা পিডিএফ দেওয়া আছে, জাস্ট একটা ক্লিক করলে পুরো স্লাইডটা তোমরা কিন্তু পেয়ে যাবা। ওকে, তাহলে দেখো শক্তির সাধারণ রূপ হচ্ছে কি? যান্ত্রিক শক্তি। একটু পড়ো সবাই, শক্তির সাধারণ রূপ হচ্ছে কি ভাইয়া? বলো, যান্ত্রিক শক্তি। এখন এই যে যান্ত্রিক শক্তি যে আমি বললাম যে শক্তির সাধারণ রূপ হচ্ছে কিন্তু তোমার যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তি হচ্ছে কিন্তু দুই রকমের। কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে কি গতিশক্তি, পড়ো, একটা হচ্ছে তোমার গতিশক্তি, আর একটা হচ্ছে কিন্তু তোমার বিভব শক্তি, আর একটা কি বিভব শক্তি। ওকে, মুখস্থ হয়েছে গতিশক্তি এবং বিভব শক্তি। আমরা জানি শক্তিকে ই দ্বারা প্রকাশ করে, তাহলে গতিশক্তিকে হবে ই কে দ্বারা প্রকাশ করে, ই কে দ্বারা। আর বিভব শক্তিকে কিন্তু তোমার ইপি দ্বারা প্রকাশ করে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে ই কে মানে কি বলতো? একটা ইংরেজি শব্দ আছে কাইনেটিক। ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা বলবো গতিশক্তি। আর পি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা বলবো বিভব শক্তি। বর্তমান বইয়ে তোমাদের কিন্তু এই যে আমি যে ইকে লিখছি আবার ইপি লিখছি, এই ইকেটাকে তোমার টি দ্বারা প্রকাশ করে, টি। এই ইকেও তুমি লিখতে পারো অথবা তুমি টি লিখতে পারো, ক্যাপিটাল টি। অর্থাৎ গতিশক্তিকে টি দ্বারাও প্রকাশ করে অথবা ইকে দ্বারাও প্রকাশ করে, আবার বিভব শক্তিকে ইপি দ্বারাও প্রকাশ করে, আবার ভি দ্বারাও প্রকাশ করে। এটা একটু মাথায় রাখবা, তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, সব জায়গাতে কিন্তু এই জিনিসটা কিন্তু দেওয়া আছে, ইকে এবং তোমার ভি দেওয়া আছে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? বলো, আমার কথা ক্লিয়ার? আচ্ছা, আমি আশা করি তোমরা সকলে এতটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একটু কমেন্ট আমাকে জানাও যে ভাই ক্লিয়ার কিনা। আচ্ছা, ঠিক আছে। তো যদি ভাইয়া তোমাদের এতটুকু ক্লিয়ার হয়, দেখো তাহলে গতিশক্তিকে ইকে অথবা টি, আর বিভব শক্তি কিন্তু তোমার ইপি অথবা তোমার ভি দ্বারা প্রকাশ করে। আমাদের এতটুকু না। এখন আমরা কি জানবো? আমি একটু একক এবং মাত্রা বলি। ওই যে শক্তির একক কি হবে বলো তো? শক্তির একক কিন্তু তোমার জুল হবে, কারণ কাজের মতনই। আবার মাত্রাটাও কিন্তু তোমার ওই যে কাজের যে মাত্রাটা সেটা। এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা, যদি তোমরা এতটুকু বুঝে থাকো, এখন আমরা একটু ডিপলি বিষয়টা একটু আলোচনা করব। দেখো, খেয়াল করো, গতিশক্তি আমি সবসময় কিন্তু ইকে লিখি, ইকে ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ অফ এমবি স্কয়ার। এই সূত্রটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে তোমার গতিশক্তির সূত্র। এবং অন্য আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কিন্তু তোমার বিভব শক্তি। তো বিভব শক্তি হচ্ছে কিন্তু ইপি, তাহলে ইপি ইকুয়াল হচ্ছে কিন্তু এমজিএস। এই সূত্র দুইটা টানা মুখস্থ লাগবে তোমাদের, এই সূত্র দুইটা। কারণ এই সূত্র দুইটা দিয়ে আমরা ওই যে চারটা টাইপ তোমাদেরকে বললাম না, এই অধ্যায়ে টোটাল 4 টাইপের সৃজনশীল আছে, তার ভিতরে কিন্তু আমাদের 3টা টাইপই কিন্তু ক্লোজ হবে এই দুইটা সূত্রের মাধ্যমে। অর্থাৎ 3টা টাইপই কিন্তু আমরা 3টা টাইপের অঙ্ক করতে গেলে তোমার এই দুইটা সূত্র লাগবে। ওকে, তো এটা হচ্ছে কিন্তু গতিশক্তির সূত্র। তাহলে ইকে ইকুয়াল টু হাফ অফ এমবি স্কয়ার। পড়ো, গতিশক্তির সূত্র হচ্ছে এটা, আর এটা হচ্ছে কিন্তু তোমার বিভব শক্তির সূত্র। ডান? সবার মুখস্থ হয়েছে? আচ্ছা, যদি মুখস্থ হয়, তুমি একটা জিনিস খেয়াল করছো, আমরা কিন্তু কাজের সূত্র পড়ছি কয়টা? দুইটা। একটা হচ্ছে কিন্তু ডাব্লিউ ইকুয়াল এফএস, আর একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এমজিএস। এমজিএসটা কখন? যখন উপর নিচ কাজ করবে। তুমি একটু খেয়াল করো, ইপি ইকুয়ালও কিন্তু এমজিএস, তার মানে এই এমজিএস সমান আমি কিন্তু ডাব্লিউ লিখতে পারি না। বিষয়টা তুমি কি খেয়াল করছো? আমি আশা করি তোমরা মোটামুটি হলেও কিন্তু বুঝছো। এখন তুমি বলবা যে ভাইয়া এখান থেকে আমাদের কি জানতে হবে? এখান থেকে তোমাদের এই অধ্যায় এক রকমের কিন্তু ম্যাথ আছে। তোমরা দেখবা যে ধরো কোন একটা বস্তু একটা ছাদের উপরে আছে, ছাদের উপর থেকে যদি ফেলে দেওয়া হয় তাহলে এটা কিন্তু একেবারে ভূমিতে গিয়ে পড়বে। কিন্তু ভূমিতে পড়ার আগে ধরো এই ছাদের এই বিন্দু আবার এই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, আছে কি নাই, জাস্ট একটা টেকনিকের মাধ্যমে তোমাকে কিন্তু এই সৃজনশীল পুরো কভার করে দিতে পারি। তোমাকে আমি শিখাবো একটা, তুমি সৃজনশীল করতে পারবা 10টা। চ্যালেঞ্জ হয়ে যাক, আমি তোমাদের সামনের ক্লাসে কিন্তু আমি শিখাবো। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা জিনিস কিন্তু এখন আমাদের জানতে হবে। তোমরা কি এই জিনিসটা শুনছো যে আমরা কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকি আমরা কিন্তু ঢিল ছুঁড়ে কিন্তু আম পারি? কি পারছো বলো, একটু কমেন্ট আমাকে জানিও।
কে কে ঢিল ছুঁড়ে আম পাড়ছো? তোমাদের কিন্তু একটা এমসিকিউ আছে যেগুলো বোর্ডে আসছে, যে ঢিল ছুঁড়ে আম পাড়া এই ক্ষেত্রে কোন শক্তি কাজ করে, গতিশক্তি না বিভব শক্তি? আবার আমটা যখন নিচের দিকে পড়ে তখন কোন শক্তি কাজ করে, গতিশক্তি না বিভব শক্তি? আবার কোন বইকে তুমি যদি নিচ থেকে উপরে উঠাও তখন কোন শক্তি কাজ করে, গতিশক্তি না বিভব শক্তি? কোন বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলে কোন শক্তি কাজ করে, গতিশক্তি না বিভব শক্তি? শুনছো না? এমসিকিউতে আছে না? আছে ভাইয়া, এগুলো আছে, এগুলো তোমার আছে। তুমি চিন্তা করো, ফর এক্সাম্পল ভাইয়া ধরো এটা তুমি, তোমার দুটো বড় বড় কান আছে, বড় 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 চুল আছে তোমার, তাই না? সাপোজ এটা তুমি কি করলা, তোমার হাত দ্বারা একটা বড় একটা বল, এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছো, বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছো, এইখানে নিক্ষেপ করছো, বলটা এইখানে উঠা আবার কিন্তু ধরো মাটিতে কিন্তু গিয়ে পড়লো। সাপোজ তুমি একটু ভাবো, ধরো মাটিতে পড়ে না এখন পর্যন্ত, ধরো মাটির আগ পর্যন্ত। এখন তুমি চিন্তা করো বল বা কোনো একটা ঢিল, ধরো এটা একটা ঢিল, তুমি এই ঢিলটাকে তুমি কি করছো, এই জায়গাতে ধরো গাছে ম্যাঙ্গো আছে, হ্যাঁ সাপোজ এখানে ধরো আম আছে, আবার কেউ হাইশোন, আমার চিত্র দেখে অনেকে আবার হাসে, জাস্ট তুমি চিন্তা করো এই আমটাকে তুমি কি করবা ভাইয়া, এই আমটাকে ঢিল ছুঁড়ে তুমি কিন্তু পারবা, এই ঢিল ছুঁড়ে তুমি কিন্তু এই আমটাকে পারতে চাচ্ছ, তোমার হাত অনেক সই, তুমি সোজা মারছো, মানে উপরের দিকে উঠছে সুন্দরভাবে, মানে এখানে আমি আঘাত করে আমটা কিন্তু একেবারে নিচের দিকে পড়লো সাপোজ। এখন আমার এখানে দুইটা প্রশ্ন, যখন তুমি ঢিলটা ছুটছো তখন কোন শক্তি কাজ করছে, গতি শক্তি নাকি বিভব শক্তি? কে কে আনসার দিতে পারবা? আর যখন এই আমটা নিচে পড়ছে তখন কোন শক্তি কাজ করছে, গতিশক্তি না বিভব শক্তি? এই জিনিসটা কিন্তু তোমার জানতেই হবে ভাইয়া, জানতে হবে। তো মাথায় রাখবে একটা জিনিস ভাইয়া, আমরা কিন্তু জানি গতিশক্তির ক্ষেত্রে, খেয়াল করো আমরা জানি এই জিনিসটা, যে গতিশক্তির যে সূত্রটা ইকে ইকুয়াল, খেয়াল করো ইকে ইকুয়াল হচ্ছে কিন্তু হাফ অফ mv স্কয়ার, তাই না? আর একটা হচ্ছে কিন্তু বিভব শক্তি, তো বিভব শক্তির সূত্র কি বলো, ইপি ইকুয়াল mgs, আমরা কিন্তু এই সূত্র দুইটা জানি। ওকে আচ্ছা জানি, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তুমি চিন্তা করো এই যে বেগটা, সাপোজ আমি তোমাদের মানে হচ্ছে গতি অধ্যায় শিখাইছি, বল অধ্যায় শিখাইছি, ধরো আমি এখানে আছি, এটা হচ্ছে আমার আদি বেগ, আমি যদি এখানে গিয়ে যদি থামি এটা আমার শেষ বেগ, ঠিক আছে, কিন্তু আমার বেগ কত বলো তো? ঠিক অ্যান্সার দিতে পারবা? ধরো তুমি যেখানে বসা আছো ওইটা হচ্ছে তোমার আদি বেগ, তুমি যদি স্থির থাকো তোমার বেগ 0, তুমি যাইয়া যদি হাইটা একটা পর্যায়ে গিয়ে থামো তাহলে তোমার বেগ হইবে কত? তুমি বলবো ভাই আমার তো বের করতে হবে, যেমন বি স্কয়ার ইকুয়াল টু ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, ওই সূত্র দ্বারা বের করতে হবে। কিন্তু তুমি তোমার একটু মাথা দিয়ে চিন্তা করো ভাইয়া, তুমি যদি থামো কোথাও হাইটে গিয়ে যদি একেবারে এইভাবে থাইমে রইছো, এখন তোমার বেগ কত? তোমার বেগ কিন্তু 0, তোমার বেগ কিন্তু কি 0। তুমি যদি স্থির থাকো, তুমি যদি থাইমা যাও, তোমার সেই ক্ষেত্রে বেগের মান হবে 0। ফর এক্সাম্পল আমি যদি এই ঢিলটাকে এখানে ছুড়ি, তুমি চিন্তা করো এই ঢিলটা, তুমি আম বাদ দাও, ধরো তুমি এখানে ছুড়লা, তুমি আমটা আপাতত বাদ দাও, আমটা পরে আমি আলোচনা করতেছি। ধরো তুমি এখানে ঢিলটা ছুড়লা, এই যে সাপোজ এই যে কলমটা আমি উপরে মারলাম, খেয়াল করো উপরে আমি নিক্ষেপ করছি, উপরে যখন আমি নিক্ষেপ করছি ও কিন্তু ধরো আবার খেয়াল করো, ও কিন্তু ধরো এই পর্যায়ে আইসা আবার নিচে নামতেছে, তার মানে কি আমি যে নিক্ষেপ করলাম এই পর্যায়ে আইসা মানে থাইমা আবার নিচে নামতেছে, রাইট? ওই আবার নিচে নামতেছে, ও উপরে উঠতে পারতো না, পারে নাই, ও আবার নিচে নামতেছে, তার মানে এখানে কিন্তু থামছে, থামলে বেগ কিন্তু 0, তার মানে এই যে বেগের মান কিন্তু তাহলে 0 হবে। এই পয়েন্টে আমি কিন্তু বলতে পারি হাফ অফ mv স্কয়ার m ইন্টু 0 উপর স্কয়ার, 0 দ্বারা গুণ করলে তোমার রেজাল্ট কিন্তু 0। তার মানে বল যখন আমি উপরের দিকে নিক্ষেপ করব তখন কিন্তু গতিশক্তির মান হবে 0, গতিশক্তি কাজ করবে না। ওকে, তুমি যদি কোনো ঢিল ছোড়ো যখন উপরে উঠবে তখন কিন্তু গতিশক্তি কাজ করবে না, গতিশক্তির মান হবে 0, গোল্লা। তাহলে কি কাজ করবে? ও যদি কাজ না করে তাহলে অবশ্যই এই ক্ষেত্রে বিভব শক্তি কাজ করবে। ওকে, কি কাজ করবে ভাইয়া? বিভব শক্তি। ডান। তাহলে কোনো বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করবা তখন কোন শক্তি কাজ করে, ওর ভিতরে কোন শক্তি থাকে? বিভব শক্তি থাকে। ক্লিয়ার? গতিশক্তি কিন্তু থাকে না, দিস ইজ দ্য পয়েন্ট। কারণ ও একটা পর্যায়ে থামলে কিন্তু ওর বেগটা কিন্তু ভাইয়া 0। ডাউট ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যায়ে ধরো আবার ও কি করবে, আবার নিচে নামবে, কিন্তু যখন ও নিচের দিকে নামতে থাকবে ফর এক্সাম্পল, তখন কিন্তু এই ক্ষেত্রে গতিশক্তি কাজ করবে, তাও আবার মাটিতে স্পর্শ করার আগ পর্যন্ত গতিশক্তি ওর ভিতরে কাজ করবে। ডান? আমার কথা ক্লিয়ার?
মাটিতে স্পর্শ করলে তো আর তখন তো আর কোনো শক্তি কাজ করবে না। ধরো আমার কাছে এই ধরো এই বস্তুটাই সাপোজ এটাই ধরো এই যে এই ডিলটা আছে, এটা একটা ঢিল। এখন এই ডিলটা যখন আমার হাতে থাকবে ও কিন্তু স্থির, ওর ভিতরে এখন কোনো শক্তি কাজ করতেছে না, গতিশক্তিও না বিভব শক্তিও না। যখন আমি এই বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করব, যখন আমি উপরে নিক্ষেপ করছি তখন ওর ভিতরে বিভব শক্তি কাজ করতেছে। যখন ওর নিচে পড়তেছে, এই যে নিচে পড়তেছে, তখন ওর ভিতরে গতিশক্তি কাজ করতেছে। এক্ষেত্রে যদি গতিশক্তি কাজ করে এক্ষেত্রে বিভব শক্তি কাজ করবে না। আবার এখানে যদি বিভব শক্তি কাজ করে উপর দিকে ওঠানোর সময় তখন কিন্তু গতিশক্তি কাজ করবে না। দিস ইজ দ্য পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার ভাইয়া? পানি পুরো জিনিসটা পানি। এতদিন পর্যন্ত যে সমস্যাটা ছিল যে ঢিল ছুঁড়ে আম পাড়া, তাহলে এখন তো আমি আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবা না। আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভাইয়া যদি এতটুকু তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয় তাহলে একটু খেয়াল করো, আমাদের এই টপিক কয়টা টপিক আমাদের গেল দেখো। গতিশক্তি আমাদের শেষ, বিভব শক্তি আমাদের শেষ। এখন আমরা জানবো শক্তির বিভিন্ন উৎস, অনবায়নযোগ্য শক্তি, এগুলো কিন্তু আমরা একটু সিম্পল জানবো। তোমাদের বই থেকে কিন্তু এগুলো একটু পড়তে হবে ভাই, একটু কষ্ট করে। দেখো আমি যদি বলি শক্তির উৎস হচ্ছে কিন্তু দুই রকমের, একটা অনবায়নযোগ্য শক্তি আর একটা নবায়নযোগ্য শক্তি। মাথায় রাখবা, অনবায়নযোগ্য শক্তির ভিতরে আছে তেল আছে, গ্যাস আছে, কয়লা আছে, নিউক্লিয়ার, এই চারটা টানা মুখস্থ করতে হবে। নবায়নযোগ্য শক্তির ভিতরে আছে জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, তারপর বায়ু শক্তি, জিওথার্মাল। এগুলো কিন্তু ভাইয়া তোমার এমসিকিউতে থাকবে, মাথায় রাখবা। এগুলো কিন্তু ভাইয়া তোমার এমসিকিউতে থাকবে। ওকে, শক্তির কিন্তু বিভিন্ন উৎস। এরপরে আমি যদি আরেকটু আলোচনা করি তোমাদের সাথে, দেখো শক্তির রূপান্তর। শক্তির একটা জিনিস মাথায় রাখবা, শক্তির কিন্তু কোনো বিনাশ নাই। শক্তি কিন্তু এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হয়, এটা কি তুমি জানো? একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। ফর এক্সাম্পল সাপোজ তোমার মাথার উপরে কিন্তু একটা বাতি জ্বলতেছে, তুমি বাতিটা দিয়ে আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। একটা বাতি কিন্তু ভাইয়া জ্বলতেছে। এখন ওই বাতিটা, একটু বাতির কথা তুমি চিন্তা করো, বাতির কথা ভাইয়া তুমি ভাবো, বাতির কথা তুমি একটু ভাইয়া ভাবো, সাপোজ একটু ভাবো, তো বাতির কথাটা একটু ভাবো। তো এই যে বাতিটার কথা যদি একটু চিন্তা করো, তাহলে এই বাতিটাতে প্রথমে কিন্তু বিদ্যুৎ শক্তি দেওয়া লাগছে। ফার্স্টে কিন্তু ওরে তুমি কি করছো, ওরে কিন্তু ভাইয়া তুমি আগে বিদ্যুৎ শক্তি কিন্তু সাপ্লাই করছো ওর ভিতরে। যখন ওর ভিতরে বিদ্যুৎ শক্তি দিছো, ও তোমাকে আউটপুট কি দিছে? ও কিন্তু আউটপুট তোমাকে কিন্তু আলো দিচ্ছে। শুধু আলো না, তুমি যদি বাতিটার কাছে তোমার হাতটা যদি একটু কাছাকাছি নাও, দেখবা এখানে কিন্তু গরম গরম লাগতেছে। তার মানে ও কিন্তু দুইটা শক্তি তোমাকে দিচ্ছে। ও কিন্তু ভাইয়া তোমার এখানে দুইটা শক্তি দিচ্ছে, এক আলোক শক্তি দিচ্ছে, আলো মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি আলোক শক্তি দিচ্ছে। এরই সাথে সাথে ও কিন্তু তোমার কি দিচ্ছে? তাপ শক্তি দিচ্ছে। এখানে কিন্তু তুমি তাপ পাচ্ছ, তাপ শক্তি কিন্তু দিচ্ছে। ক্লিয়ার? তো শক্তির রূপান্তরটা কিন্তু এইভাবেই হয়। শক্তির রূপান্তর কিন্তু ভাইয়া এইভাবেই হয়। এই শক্তির রূপান্তর নিয়ে তোমাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে আলোচনা করছে, যেমন বিদ্যুৎ বা তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তারপর এই যে ভর, এগুলো যদি সম্ভব হয় একটু তোমাদের বই থেকে একটু কষ্ট করে রিডিংটা পড়বা, বিকজ ওখান থেকে ভাইয়া তোমার এমসিকিউ থাকবে, মাথায় থাকবে। দেখো এটাকে বলা হয় শক্তির রূপান্তর। আর বিদ্যুৎ শক্তি ছিল, সেখান থেকে তুমি কিন্তু আলোক শক্তি এবং তাপ শক্তি কিন্তু পাইছো। তাহলে শক্তির কিন্তু কোনো বিনাশ নাই, এটা আমি আরো সামনে তোমাদের সাথে কিন্তু আলোচনা করবো। ডান? এতটুকু ভাইয়া ক্লিয়ার? সো যদি তোমরা বুঝে থাকো, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে কি, যে ভর এবং শক্তির সম্পর্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে তোমরা অনেক সময় শুনবা যে, তোমরা বলবা যে ভাইয়া এখানে যে আপনি আমাদেরকে শিখালেন গতিশক্তি এবং বিভব শক্তি, এখানে তো আমাদের এক রকমের সৃজনশীল আছে, ওই যে এই বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, এই ক্ষেত্রে আমরা কিভাবে করবো এই সৃজনশীলগুলা মাথায় রাখবা। এটা করার সিস্টেম হচ্ছে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, সাপোজ এটা হচ্ছে কিন্তু বি বিন্দু, আর এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সি বিন্দু। তুমি যেটা করবা, এ বিন্দুতে তুমি গতিশক্তি বের করবা আর বিভব শক্তি বের করবা। এই দুইটা জিনিস বের কইরা এই দুইটারে তুমি কি করে দিবা? যোগ করে দিবা। সেম ভাবে বি বিন্দুতে তোমার গতিশক্তি বের করতে হবে আর কি বের করতে হবে? বিভব শক্তি কিন্তু বের করতে হবে। দুইটা বের করে তুমি যোগ করে দিবা। আবার সি বিন্দুতে তোমার গতিশক্তি বের করতে হবে আর বিভব শক্তি বের করতে হবে, তারপর তুমি যোগ করে দিবা। এই তিনটা আলাদা আলাদা করার পরে ফাইনালি এইটা আবার এইটা এই তিনটা মান তুমি কি করে দিবা? তিনটা মান তুমি দেখবা যে এইখানে ধরো যদি মান আসে 5, এটাও যদি আসে 5, এটাও যদি আসে 5, তাহলে তিনোটার যদি মান যদি সেম হয়, তাহলে তোমার অ্যান্সারটা হবে কি, যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আর যদি সেম না হয় তাহলে মেনে চলে না। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমি কিন্তু সৃজনশীলের টাইপে প্রথম টাইপটাই হচ্ছে কিন্তু তোমার এই ক্যাটাগরির ম্যাথ।
তুমি একবার শিখলে সবগুলো কিন্তু তোমার কাছে ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন শোনো, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, হচ্ছে কি ভর ও শক্তির ভিতরে সম্পর্ক। ভর ও শক্তির সম্পর্ক। আচ্ছা, সম্পর্কটা কি? এটা সম্পর্কে ভাইয়া তোমার কে ধারণা দিছে? তোমাদের বইয়ে স্পষ্ট কিন্তু ভাইয়া লেখা। বিজ্ঞানীর নাম আছে কিন্তু আইনস্টাইন কিন্তু এই ধারণাটা দিছে। তিনি যেই কথাটা কিন্তু বলেছে, এখানে কিন্তু তোমার ভরকে কিন্তু শক্তিতে রূপান্তর করছে। আর ভরকে শক্তিতে রূপান্তর করার একমাত্র উপায় হচ্ছে কিন্তু তোমার নিউক্লিয়ার শক্তি, তাই না? তোমরা দেখতে পারতেছো আমার এইখানে একটা পারমাণবিক বোমা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি যদি প্রশ্ন করি এই বোমাটা আসলে কিভাবে তৈরি করা হয়, তোমাদের বইয়ের ভিতরে কিন্তু সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। দেখো, এটা হচ্ছে কিন্তু একটা ইউরেনিয়াম। একটু ভাবো, এই ফার্স্টে যেটা করছে ওই পারমাণবিক বোমাটা বানানোর জন্য যেটা করছে, আরো অন্যান্য জ্বালানি ব্যবহার করা হয়, আরো পরমাণু কিন্তু ব্যবহার করা হয়, বাট আমরা একটু শিখবো ইউরেনিয়াম দ্বারা। ওকে, ফার্স্টে এই যে ইউরেনিয়ামটা দেখতে পাচ্ছ, যেটার একটা ভর দেওয়া আছে 235, এটা একটু মুখস্থ রাখবা। ইউরেনিয়ামের ভর কত ভাইয়া? 235। তাহলে প্রথমে এই ইউরেনিয়াম কি করছে? ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করছে। এই ইউরেনিয়ামকে ফার্স্টে একটা নিউট্রন দ্বারা আঘাত করছে। আমি আবারও বলতেছি, পারমাণবিক বোমা কিভাবে তৈরি করা হয় বা কিভাবে কাজ করে আমি একটু সহজে বুঝাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে এই ইউরেনিয়ামকে একটা নিউট্রন দ্বারা আঘাত করছে, বুঝছো? যখনই এই নিউট্রন দ্বারা আঘাত করছে, তখনই এই ইউরেনিয়ামটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে তোমার ভ্যারিয়াম, আর একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ক্রিপ্টন। একটা ভ্যারিয়াম আর একটা হচ্ছে কিন্তু ক্রিপ্টন। তাহলে ফার্স্টে কি হয়েছে? এই যে ইউরেনিয়াম হচ্ছে কিন্তু 235, এটা হচ্ছে ওর ভর। এটাকে কি করছে? নিউট্রন দ্বারা আঘাত করছে। আঘাত করার পরে এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে কিন্তু তোমার ভ্যারিয়াম এবং আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ক্রিপ্টন। যে ভ্যারিয়ামের ভর দেওয়া আছে 141, ক্রিপ্টনের ভর হবে কিন্তু 92। এটা একটু মুখস্থ রাখতে হবে তোমার। এখন তুমি একটু সহজে চিন্তা করো, একটু মাথা দিয়ে চিন্তা করো, এই যে ভ্যারিয়ামের যে ভরটা আর ক্রিপ্টনের ভরটা, তুমি এই দুইটার একটু যোগ করো তো। একটা জিনিস তুমি ভাবো, ওরে যদি আমি ভাঙি, সাপোজ ওরে যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমি যে দুইটা যে মৌল বা পরমাণু যে আমি পাইলাম, হ্যাঁ, অবশ্যই ওই দুইটার কিন্তু ভর সেম হবে। যেমন এই দুইজনের যদি আমি যোগ করি, অবশ্যই 235 পাওয়ার কথা, বাট তুমি কি পাইছো? দেখো তো, তুমি যদি যোগ করো তাহলে তুমি পাবা 2 আর 1 3, 200, এই দুইটার যোগ করলে 200, তুমি পাবা হচ্ছে 33-এর মতো পাবা, 233-এর মতো পাবা। তাহলে আমার প্রশ্ন, ইউরেনিয়ামে কিন্তু ছিল 235 ভর, বাট তুমি পাচ্ছ 233, তাহলে বাকি ভর কোথায়? বলো, বাকি ভর কোথায়? আনসার দাও, কে আনসার দিতে পারবা? এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করলে দেখতে পারবা যে ভাইয়া এখানে কিন্তু বাকি যে ভর, এটা কিন্তু মিসিং অবস্থায় আছে। তো মিসিং অবস্থায় থাকা মানে কি? এখানে অবশ্যই কিছু জিনিস তৈরি হয়েছে। এক্ষেত্রে কিন্তু ভাইয়া মাথায় রাখবা, এই ভ্যারিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন হয়েছে, এর সাথে সাথে কিন্তু ভাইয়া তোমার 3টা নিউট্রন উৎপন্ন হয়েছে। 3টা নিউট্রন কিন্তু আরো উৎপন্ন হয়েছে। বিষয়টা তুমি বোঝো তো? একটা জিনিস মাথায় রাখবে, আমি আবারও বলতেছি, ফার্স্টে ইউরেনিয়ামকে তুমি নিউট্রন দ্বারা আঘাত করবা। যখনই তুমি ইউরেনিয়ামকে নিউট্রন দ্বারা আঘাত করবা, তখন কিন্তু ভ্যারিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন হবে। কিন্তু আমরা যদি দেখি ভ্যারিয়ামের ভর এবং ক্রিপ্টনের ভরকে যদি যোগ করি, ইউরেনিয়ামের ভরের মতো কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে এখানে কিছু মিসিং ভর আছে, ভর কিন্তু আরো মিসিং আছে। এই ভর মিসিং যতটুকু আছে, এটা কিন্তু তোমার নিউটন কি উৎপন্ন করছে? নিউটন উৎপন্ন করছে। কয়টা? 3টা নিউটন কিন্তু উৎপন্ন করছে। এই নিউটন উৎপন্ন করা মানে কি? প্রচুর লেভেলের ভাইয়া শক্তিও এখানে কিন্তু উৎপন্ন হচ্ছে, প্রচুর লেভেলের হিউজ পরিমাণে তাপ শক্তি। ওকে, সেম ভাবে এই নিউটনটা, এই একটা নিউটন আবার কিন্তু সেম ভাবে একটা ইউরেনিয়াম 235-কে আবার আঘাত করবে। আবার আঘাত করলে সেম ভাবে এখান থেকে তুমি 3টা নিউটন কিন্তু ভাইয়া তুমি পাবা। আবার এই নিউটনটা আবার একটা ইউরেনিয়ামকে কিন্তু ভাইয়া তোমার আঘাত করবে। আবার এখান থেকে ভাইয়া তুমি 3টা কি পাবা? 3টা কিন্তু তুমি নিউটন পাবা। সেম ভাবে এই নিউটনটা, এটাও কিন্তু আবার আরেকটা কিন্তু ইউরেনিয়ামকে আঘাত করবে। এখান থেকে কিন্তু ভাইয়া তুমি 3টা নিউটন কিন্তু ভাইয়া তুমি পাবা। তাহলে তুমি চিন্তা করো, তুমি পাচ্ছ প্রথমে 3টা নিউটন, সেখান থেকে এখন পাইলা 9টা নিউটন। আবার এই 9টা যদি আবার এই নিউটনটা যদি আবার কোনো ইউরেনিয়ামকে আঘাত করে, সেখান থেকে তুমি পাবা 27টা নিউটন। এইভাবে কিন্তু চলতেই থাকবে। এই জন্য এটাকে বলা হয় চেইন বিক্রিয়া। এটা হচ্ছে কিন্তু নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এটা একটা চেইন বিক্রিয়া, কারণ এটা অনবরত চলতেই থাকবে। তুমি একবার স্টার্ট করে দিলে এটা কিন্তু ভাইয়া চলতেই থাকবে। তো পারমাণবিক বোমার ক্ষেত্রেও কিন্তু ভাইয়া সেম জিনিসটা, পারমাণবিক বোমার ক্ষেত্রেও কিন্তু এগুলোই মানে হচ্ছে কিন্তু ইউজ করা হয়। এবং এটা একটা নিউক্লিয়ার, এটা হচ্ছে তোমার ভাইয়া একটা চেইন বিক্রিয়া। এটা যদি একবার যদি তোমার এভাবে
আঘাত করা হয় তারপর কিন্তু অনবরত চলতেই থাকে এবং হিউজ পরিমাণে শক্তি উৎপন্ন করে। এবং আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাইছি শুরুর দিকে, দেখছো না যে যখন বোমাটা ফেলে তখন কিন্তু ওখানে প্রচুর পরিমাণে, ওখানে কিন্তু এই যে লক্ষ লক্ষ যে হিরোশিমা এবং নাগাসাকিতে যে লক্ষ লক্ষ মানুষ যে মারা গিয়েছে, তো বিষয়টা কিন্তু এরকমই ভাইয়া, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। আবার এই যে নিউক্লিয়ার যে শক্তি উৎপাদন, এক্ষেত্রে যে আমি তোমাদেরকে বোমা দ্বারা বুঝাইলাম, সো মাথায় রাখবা এই নিউক্লিয়ার শক্তি দিয়ে কিন্তু তোমার বিদ্যুৎ উৎপন্ন করা হয়। যেমন বাংলাদেশে রূপপুরে, বিশেষ করে তোমার এটা পাবনায়, সো পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আছে। এটা কি তোমরা জানো যে পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আছে? তুমি বলবা যে ভাইয়া বিদ্যুতে তো ওখানে তো বিদ্যুৎ উৎপন্ন করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে যে আপনি বললেন যে নিউটন এখানে প্রচুর পরিমাণে যে শক্তি উৎপন্ন করে, তো এটা আবার পরে আবার ইফেক্ট করে না? তাহলে যদি এরকম হইতে থাকে তাহলে তো বিদ্যুৎ কেন্দ্র তো উইরা যাওয়ার কথা, ওটা তো উইরা যায় না, ওখানে তো প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করছে। সো এখানে মাথায় রাখবে একটা জিনিস, বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে যেটা হয়, এই যে যখন তুমি ইউরেনিয়ামকে নিউটন দ্বারা আঘাত করবা তখন যে ভেরিয়াম এবং ক্রিপ্টন যে উৎপন্ন করছে এখান থেকে তোমার বিদ্যুৎ উৎপন্ন করবে। আর এই যে এক্সট্রা যে নিউটন উৎপন্ন করছে এটা কিন্তু বিভিন্ন রকমের পদার্থ দিয়ে এই নিউটনগুলোকে শোষণ করে নেয়। মাথায় রাখবা, শোষণ করে নেয়। ওকে, এই শোষণ করলে তো আর এগুলো তো থাকতেছে না। সো সিস্টেমটা কিন্তু এভাবেই চলতে থাকে। তো আই হোপ পুরো কনসেপ্টটা কিন্তু বুঝতে পেরেছো। তো এইখানে যে ভর এবং শক্তির সম্পর্ক, এখানে কিন্তু ভরকে শক্তিতে কিন্তু রূপান্তর করছে। বিষয়টা তুমি দেখো, এই যে ইউরেনিয়ামের ভর ছিল কিন্তু 235, এই ভরকে কিন্তু শক্তিতে রূপান্তর করছে। এটা কিন্তু আইনস্টাইনের কিন্তু তত্ত্ব। এই ক্ষেত্রে কিন্তু একটা সূত্র কিন্তু আছে, সেটা হচ্ছে কি ভাইয়া, ই ইকুয়াল হচ্ছে কি, ই ইকুয়াল এম সি স্কয়ার। তোমরা দেখবা তোমাদের বইয়ের ভিতরে কিন্তু আছে, ই ইকুয়াল হচ্ছে কিন্তু ভাইয়া এম সি স্কয়ার। ভাইয়া ডাউট ক্লিয়ার? এই সি মানে কি, আলোর বেগ। এই আলোর বেগের মান কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছো? ই ইকুয়াল হচ্ছে কিন্তু এম সি স্কয়ার। এটা কিন্তু আইনস্টাইনের একটা তথ্য। আই হোপ তোমাদের ডাউটটা এখন কিন্তু ক্লিয়ার যে আসলে কিভাবে কাজ করে। তো এইভাবে যদি একটা বোমার ক্ষেত্রে কিন্তু এই বিক্রিয়াগুলোই কিন্তু ঘটানো হয়, এবং এটা যদি একবার কোনোভাবে এই ইউরেনিয়ামকে, ওই যে বলে না যে তোমরা হচ্ছে কিন্তু মৌমাছির কথা কিন্তু শুনেছো, মৌমাছির বাসা বা এই যে সেগুলো যখন তুমি আঘাত করবে তখন কিন্তু ওরা অনেক চেতাচেতি করবে। তো বিষয়টা হচ্ছে কিন্তু এরকম, যখন তুমি ইউরেনিয়ামকে সাপোজ একটা সামান্য নিউটন দ্বারা যখন তুমি আঘাত করবা তখন ও যা শুরু করবে এর কোনো হিসাব নাই, ও একেবারে দেশ পুরো তছনছ করে দিবে। তো এই নিউক্লিয়ার মানে হচ্ছে বোমার ক্ষেত্রেও সিস্টেম, পারমাণবিক বোমার ক্ষেত্রেও সিস্টেমটা কিন্তু ভাইয়া সেম। এটা নিয়ে আরো অনেক ডিপলি আলোচনা আছে, পারমাণবিক বোমার ভিতরে আর কি কি ইউজ করা হয়, বা এটা নিয়ে আমি তোমাদের সাথে, যদি তোমরা ভাইয়া ক্লাস চাও অবশ্যই আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিব। ঠিক আছে, জাস্ট তোমাদের এসএসসি লেভেলে যতটুকু আলোচনা করছে আমি কিন্তু তোমাদের সাথে ততটুকু কিন্তু আলোচনা করলাম। ওকে, তোমাদের বইয়ে সুন্দর এটার একটা বিক্রিয়া কিন্তু দেওয়া আছে, যে ধরো তোমার নিউট্রন এখানে 1, তারপর হচ্ছে কিন্তু 0, এবার ইউরেনিয়ামকে কিন্তু করছে, আঘাত করছে, এভাবে কিন্তু একটা বিক্রিয়া দেওয়া আছে, তোমার ক্রিপ্টন, তারপর ভেরিয়াম। সো আমি আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। ডান? এতটুকু ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, যদি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়, এখন আমরা যে টপিকটা কিন্তু ভাইয়া শিখবো সেটা হচ্ছে কিন্তু ক্ষমতা এবং কর্মদক্ষতা। একেবারে সিম্পল। তুমি দেখো ভাইয়া, একটু দেখো, আমি কিন্তু বলছিলাম একটা কথা, কাজ এবং শক্তি যেভাবে একেবারে গলা দ্বারা ওদের ভিতরে খাতিল আছে, একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মাথায় রাখবা কাজের সাথে কিন্তু তোমার ক্ষমতারও একটা সম্পর্ক আছে, তবে অতটা ঘনিষ্ঠ না। কাজের সাথে কিন্তু এখন ক্ষমতারও একটা সম্পর্ক আছে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বোঝাচ্ছি, যে তুমি দেখো যে কতটা মজার ভাইয়া এই অংশগুলো, এই টপিকগুলো কতটা মজার। শোনো, তুমি যদি বইয়ের বেসিকটা ভালো করে না ধরতে পারো, তুমি কিন্তু সৃজনশীল এবং এমসিকিউতে ভালো কিছু করতে পারবা না। হয় তুমি মুখস্থ করতে পারবা কিন্তু ভালো কিছু করতে পারবা না। এইভাবে কিন্তু একেবারে তোমাদের বইয়ের সুন্দরভাবে তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, হায়ার ম্যাথ বলো, তুমি গণিত বলো, ইংরেজি বলো, একেবারে সুন্দরভাবে ভাইয়া তোমাদেরকে কভার করে দিব। তুমি দেখো এখন এইখানে এই অংশটা দেখো, আমরা এখন শিখবো হচ্ছে ক্ষমতা। ওকে, বলো তো ভাইয়া ক্ষমতার ইংরেজি কি? তুমি জানো কাজের ইংরেজি ওয়ার্ক, এই জন্য কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে। তুমি জানো শক্তির ইংরেজি হচ্ছে এনার্জি, এই জন্য শক্তিকে ই দ্বারা প্রকাশ করে। ক্ষমতার ইংরেজি হচ্ছে ভাইয়া পাওয়ার, তাই না? ক্ষমতার ইংরেজি কি ভাইয়া? পাওয়ার। এই কারণে ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা প্রকাশ করে, এটা মাথায় রাখবা। ওকে, এখন বলো তো তাহলে ক্ষমতার সূত্রটা কি হবে? আমি কিন্তু বলছিলাম এই ক্ষমতার সাথে কাজের একটা ভালো সম্পর্ক আছে। কিরকম? অর্থাৎ ক্ষমতা পাওয়ার জন্য তোমার কাজ লাগবে। ঠিক আছে, ধরো তুমি ক্ষমতা কিভাবে পারবা? তুমি যদি কাজ করো তারপরেই তো তোমার ক্ষমতাটা আসবে। তো কাজ করতে সময় লাগবে না?
বিষয়টা তুমি চিন্তা করো, আমি যে কথা বলতেছি, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, তুমি যে আমার ক্লাস দেখতেছো, দেখো টাইম কিন্তু যাচ্ছে, টাইম কি তোমার জন্য অপেক্ষা করতেছে? টাইম কি তোমার জন্য বসে আছে যে না তুই ক্লাসটা কর তারপর একসাথে আমরা চলবো, এভাবে কি বলছে? না। তো সময় কিন্তু যাচ্ছে, আমি কাজও করতেছি, তুমি পড়তেছো, এটা একটা কাজ, এই যে কাজ করতেছো, তো পুরো জিনিসটা মিলে, পুরো সিস্টেমটা মিলে কিন্তু আমরা পাচ্ছি ক্ষমতা। তো বিষয়টা দেখো, আমরা বলবো একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। আমি যদি কখনো একক সময় কথাটা বলি, তখনই মাথায় রাখবা সময়টা কিন্তু নিচে চলে যাবে। তো একক সময় কৃত কাজকে লেখো, একক সময় কৃত কাজকে কি বলছি? কৃত কাজকে আমরা কি বলতে পারি? ক্ষমতা বলা হয়। লিখে নিও তোমরা, একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। পি ইকুয়াল হচ্ছে কিন্তু W/T। এখন আমরা যেটা করব ভাইয়া, একক এবং মাত্রাটা বের করব, কারণ একক এবং মাত্রা এতটা ইম্পর্টেন্ট যে ভাইয়া প্রতি বছরই কিন্তু এই একক এবং মাত্রা থেকে কোশ্চেন আসে। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি, বারবার আমার গতি অধ্যায়ের উপর ক্লাসটা দেখো, বেসিক ক্লাস, তোমার একক মাত্রার 14 গোষ্ঠী পুরো সিস্টেমটা তোমার অটোমেটিক মাথায় গেঁথে যাবে। তুমি জানো ক্ষমতার সূত্র P = একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। আমরা জানি যে কাজের একক কি ভাইয়া? জুল। সময়ের একক কি? সেকেন্ড। তার মানে আমি কিন্তু বলতে পারি জুল, এই ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়, সূচক আকারে আমি শিখেছি না জেনারেল ম্যাথে। তাহলে দেখো এস এর মাথায় কিচ্ছু নাই, মনে মনে এক ধরতে হবে। তাহলে এসটা যদি উপরে উঠাও, এখানে একটা মাইনাস আসবে, কিচ্ছু ছিল না মানে কি 1 ছিল। জুল পার সেকেন্ড, এটাকে আমরা বলবো কি? জুল পার সেকেন্ড। তাহলে ক্ষমতার আমরা একক পাইছি কি? জুল পার সেকেন্ড। কিন্তু ক্ষমতাকে মেনলি ওয়াট দ্বারা প্রকাশ করে, ডাব্লু না, এটাকে বলা হয় মেনলি ভাইয়া ওয়াট। তোমরা কিন্তু খেয়াল করেছো, ওই যে বাতির গায়ে কিন্তু লেখা আছে এত ওয়াট, ফ্যানে কিন্তু থাকে ওয়াট লেখা থাকে, একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা যদি বলো যে ভাইয়া এটা কিভাবে বা এটা কিরকম, আমি বুঝাবো না, একটু ওয়েট করো। তো দেখো এই গেল আমাদের কিন্তু ক্ষমতার একক জুল পার সেকেন্ডও তুমি বলতে পারো, আবার ভাইয়া তুমি ওয়াটও বলতে পারো, গেল। এরপরে আসে কিন্তু ভাইয়া মাত্রা। তো মাত্রা জিনিসটা আসলে কি? যেমন আমরা জানি কাজের সূত্র হচ্ছে কিন্তু P = কি? একক সময় কৃত কাজকে কিন্তু তোমার কি বলে? তোমার হচ্ছে কিন্তু ক্ষমতা বলে। এখন ক্ষমতার সূত্র হচ্ছে কিন্তু এটা। কাজের মাত্রা কি কে কে বলতে পারবা? আমি নিজেও কিন্তু জানি না, বিশ্বাস করো, আমি নিজেও জানি না, বাট আমরা কিন্তু কাজের সূত্র জানি, W = হচ্ছে কিন্তু Fs/T। এবার দেখো বলের মাত্রা কি? আমি নিজেও জানি না, বাট বলের সূত্র জানি, F = ma আর এই S/T। এতটুকু তুমি বুঝতে পেরেছো? এখন তুমি খেয়াল করো ভাইয়া, এই যে ভরের মাত্রা কিন্তু ভাইয়া ক্যাপিটাল M। ত্বরণের মাত্রা কি? এটা তোমরা জানো, LT এর মাথায় -2। ভাই তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম। এই যে স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল L, সময়ের মাত্রা হচ্ছে কিন্তু ভাইয়া ক্যাপিটাল T। তাহলে তুমি দেখো এই M LL গুণ করলে ভাইয়া তুমি পাবা L², আর T এর মাথায় ভাইয়া পাচ্ছ -2, আর নিচে কিন্তু ভাইয়া T। এখন দেখো এই T এর পাওয়ারে কিচ্ছু নয়, মনে মনে ধরতে হবে তোমার একটা 1 আছে। তাহলে দেখো এই ml², এই ml² আমি রাখলাম, ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে দুইটা T থেকে আমি একটা T নিলাম, এখানে আছে -2, এই যে -2, ভাগের জন্য একটা বিয়োগ দিলাম, আর এখানে পাওয়ারে কিচ্ছু নয় মানে 1 আছে, এই 1 আমি দিলাম। তাহলে দেখো ml² T এর পাওয়ার -2 আর -1, তুমি যদি আমরা জানি 2-3টা মাইনাস থাকলে যোগ করতে হয়, তুমি ক্যালকুলেটর চাপ দাও দেখবে -3 আসে। ml² T এর পাওয়ার -3, এটাই হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এই যে ক্ষমতার মাত্রা। পানি এই একক এবং মাত্রা কারো কোনো অসুবিধা আছে? আই হোপ তোমাদের কাছে পুরো জিনিসটাই পানি। তাহলে ক্ষমতা কাকে বলে বলো? মাথায় রাখবা এই জিনিসটা, যেন তোমার মাথায় আসে যে ক্ষমতার সাথে রিফাত ভাইয়া শিখেছে কাজের একটা সম্পর্ক আছে। তার মানে ক্ষমতার যদি আমি সূত্র লিখতে যাই, অবশ্যই আমার কাজকে টানতে হবে, একক সময় কৃত কাজকে ক্ষমতা বলে। শেষ। বিষয়টা বুঝতে পেরেছো? আই হোপ তোমাদের পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার। এই ক্ষমতা নিয়ে তোমাদের টাইপ 4-এ সৃজনশীলে আমি তোমাদেরকে কিন্তু শিখাবো অনেক। টাইপ 4-এ কিন্তু ভাইয়া সুন্দর কি আছে? ম্যাথ আছে। ভাইয়া রিফাত ভাই কিন্তু তোমাদের জন্য স্পেশালি যারা 2027 সালে, যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, যাদের শর্ট সিলেবাস দিচ্ছে তোমাদের, আর যারা 2027 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, যাদের ফুল সিলেবাস দিচ্ছে, তোমাদের জন্য কিন্তু এই সায়েন্সের 4টা সাবজেক্টে কিন্তু একটা কোর্স আমি চালু করেছি। তা তুমি জানো? সো অনেকেই তোমরা কিন্তু ভর্তি হয়ে গিয়েছো এই কোর্সে। তোমরা জানো আমি তোমাদেরকে কি পড়াবো এইবারে, তুমি দেখতে পাচ্ছ এই যে এই সায়েন্সের 4 বিষয়। যে কোর্সের ফিটা আমি বলে রাখি, কোর্সের ফি হচ্ছে কিন্তু মাত্র 1020 টাকা। যারা 4টা সাবজেক্ট পড়বা 1020 টাকায় পুরো 4টা সাবজেক্ট A to Z ফুল কাভার। যাদের হায়ার ম্যাথ নাই, যারা 3 সাবজেক্ট পড়তে চাচ্ছ, তোমরা চাইলে তোমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র 820 টাকা। তুমি চাইলে যে কোনো টাইমে কিন্তু ভর্তি হতে পারো এই কোর্সে। এইবারে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। পদার্থবিজ্ঞানে সায়েন্সের 4টা সাবজেক্টে 100-তে 100 আমি তোমাদেরকে পাই দেবো। আমি আমার দিক দিয়ে 100-তে 100, কিন্তু তোমার কিন্তু ভাইয়া চেষ্টা করতে হবে। আমি 100-তে 100 এবার আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ঠিক আছে? এবং তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্সের 4টা সাবজেক্ট আমি কি কি পড়াবো আমি একটু বলি। ফিজিক্সে আমি তোমাদের ওয়ান শট MCQ করাবো টোটাল 1000।
1000 এমসিকিউ তোমাদেরকে আমি করাবো টাইপ ওয়াইজ। টাইপের খেলা যারা জানো না, আমার গতি অধ্যায়ের উপর ক্লাস আছে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে নিচের দিকে গেলেই দেখতে পারবা যে ভাইয়া ওখানে লেখা আছে এসএসসি ফিজিক্স নবম দশম শ্রেণী। ওখানে ক্লিক করে আমার গতি অধ্যায়ের টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসটা এবং টাইপ ভিত্তিক সৃজনশীল ক্লাসটা দেখে নিও, তুমি বুঝতে পারবা যে টাইপের খেলাটা আসলে কি। 1000 আমি তোমাদের এমসিকিউ করাবো, রসায়নে 1000 এমসিকিউ, তাহলে তারপর হচ্ছে হায়ার ম্যাথে 1000, টোটাল আমি 4000 এমসিকিউ তোমাদেরকে করাবো। তুমি চিন্তা করো। এবার টাইপ ভিত্তিক সিকিউ 340টার মতো, তাহলে এক একটা সাবজেক্টে 340টা, তাহলে 4 সাবজেক্ট 3 4 12, প্রায় 12-1300 মতো, 12-1300 মতো কিন্তু তোমাদেরকে আমি সৃজনশীল কিন্তু করাবো। এবার দেখো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস থাকবে প্রতিদিন, এমসিকিউ তুমি এমসিকিউ পরীক্ষা দিতে পারবা, এমসিকিউ সিকিউ সব কিছুর কিন্তু ভাইয়া তুমি পিডিএফ পাবা। ঠিক আছে, তুমি এত কিছু পাচ্ছ মাত্র 1020 টাকায়, এত কিছু ভাইয়া তুমি পাচ্ছ। জাস্ট তুমি চিন্তা করো। তোমরা কিন্তু জানো আমি তোমাদের একটা ফাইনাল অর্থাৎ কোর্স শেষ করার পরে একটা ফাইনাল পরীক্ষা নিব, তারপর ওই পরীক্ষায় যারা ফার্স্ট হবে প্রথম হবে তাকে আমি একটা ল্যাপটপ দিব, সেকেন্ড যে হবে একটা স্মার্টফোন, তৃতীয় যে হবে একটা স্মার্ট ওয়াচ, চতুর্থ যে হবে একটা ক্যালকুলেটর, এরপরে পঞ্চম থেকে 20তম পর্যন্ত এক একজনকে আমি কিন্তু 500 টাকা করে দিব। ঠিক আছে, এবং আমি নিজে কিন্তু এগুলো তোমাদের হাতে কিন্তু দিয়ে আসবো ইনশাল্লাহ, তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। ওকে, এবং এই যে 4 বিষয় এখানে লেখা আছে, এবং তুমি যদি বলো যে ভাই আমি এখন ভর্তি হইতে পারবো, আগে যতগুলা ক্লাস মানে হচ্ছে কোর্সটা কবে শুরু হয়েছে A to Z তুমি জানতে পারবা। সো বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো, এছাড়াও কমেন্ট সেকশনে আমি কিন্তু দিয়ে রাখবো। এবং ভাইয়া তুমি যে কোনো টাইমে ভর্তি হতে পারবা, কারণ ক্লাসগুলো সুন্দরভাবে ওয়েবসাইটে সাজানো আছে। বলবা যে ভাইয়া কীভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। একটু তুমি নিচের দিকে যাবা, গেলে তুমি বুঝতে পারবা, একটু নিচের দিকে যাও, এখানে দেখো, খেয়াল করে এখানে কি আছে, এই যে এসএসসি 26 এবং 27 লেখা আছে। এখানে যারা সায়েন্সের 4 সাবজেক্টে তোমরা ভর্তি হইতে চাও, তোমরা যেটা করবা এই যে দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ 1020 টাকায় তুমি ভর্তি হইতে পারো, আর কোনো টাকা দিতে হবে না। আর যারা 3 সাবজেক্টে ভর্তি হইতে চাও এই 820 টাকায় তুমি কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো। ক্লাসগুলো সুন্দরভাবে ভাইয়া সাজানো আছে। ওকে, সো যারা ভর্তি আছে এবার কিন্তু ভাইয়া কোপ হবে, কোনো কথা নাই। 4টা সাবজেক্টে আমি তোমাদেরকে একেবারে প্রো লেভেলে নিয়ে যাব, এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি এবং এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। 4টা সাবজেক্ট আমি তোমাদেরকে একেবারে প্রো লেভেলে আমি তোমাদের নিয়ে যাব। ওকে, সো দেখো, তো আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং এমসিকিউ সৃজনশীল কিভাবে পড়াবো তা তো তোমরা দেখতেই পারতেছো। সো এখন আমরা একটু খেয়াল করি ভাইয়া, এখন আমরা যে ম্যাথগুলো করব, তো আমাদের ক্ষমতা কিন্তু শেষ। এখন আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে কিন্তু তোমার কর্মদক্ষতা। ভাইয়া কি কর্মদক্ষতা, খেয়াল করো। তাহলে কর্মদক্ষতা, এই কর্মদক্ষতা এটাকে আসলে কি দ্বারা প্রকাশ করে জানো? ইটা, এনের মতো দেখতে একটা চিহ্ন আছে, এই যে দেখো, এটাকে কিন্তু বাংলায় বলা হয় ইটা। বাংলায় কি বলা হয়? ইটা, মাথায় রাখবা। কর্মদক্ষতাটা আমরা একটু সহজে কিন্তু আমরা একটু চিন্তা করব, একটু সহজে। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটা বাতিতে 100 জুল শক্তি খরচ করে, সাপোজ, খেয়াল করো, ধরো লেখা আছে একটি বাতি কি করে 100 জুল শক্তি খরচ করে। এখন এটা মানে কি? এটা যদি তুমি মানিটা বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে কর্মদক্ষতা জিনিসটা আসলে কি। একটু তুমি ডিপলি চিন্তা করো যে কর্মদক্ষতায় অনেকে কিন্তু ঝামেলা ফেস করো। তুমি এই লাইনটা চিন্তা করো যে আমি বললাম একটা বাতি 100 জুল শক্তি খরচ করে। তুমি যদি এটার মানিটা বুঝতে পারো, কারণটা বুঝতে পারো, তাহলে তুমি কর্মদক্ষতার সূত্র, অঙ্ক যা আছে সব তুমি বানাই লিখতে পারবা। সবকিছু কিন্তু ভাইয়া তুমি করতে পারবা। তাহলে তুমি চিন্তা করো, তুমি চিন্তা করো যে এটা দ্বারা আসলে কি বোঝায়। ভাইয়া এটা দ্বারা কিন্তু বোঝায় যে 100 জুল শক্তি খরচ করে, মানে হচ্ছে ওই বাতিটায় 100 জুল শক্তি কিন্তু দেওয়া হয়। ওই বাতিটা কি করে, আমি যদি বলি যে তাপ শক্তি খরচ করে, আমি একটু লিখি, দাঁড়াও। তাপ শক্তি খরচ করে কত? তাপ শক্তি খরচ করে ধরো হচ্ছে কিন্তু 100 জুলের মতো। 100 জুল তাপ শক্তি খরচ করা মানে কি, ধরো ওই বাতিটা, আমার মাথার উপরে কিন্তু বাতি আছে, ওই বাতিটা কিন্তু 100 জুল শক্তি কিন্তু কি করে থাকে, 100 জুল শক্তি কিন্তু দেওয়া হয়। কিন্তু এই 100 জুল শক্তি ওরে আমি দিছি, কিন্তু ও শক্তি ওখান থেকে কাজে লাগাইছে কতটুকু, এটাকে কিন্তু আমরা বলবো যে আলো উৎপন্ন করে, কারণ বাতি তো আলো উৎপন্ন করে। তাহলে আলো উৎপন্ন করে, ধরো ওরে তুমি 100 জুল শক্তি দিছো, ও ওখান থেকে 80 জুল শক্তি কাজে লাগাইছে, মানে আলো উৎপন্ন করছে 80 জুল শক্তি দিয়া। তাহলে বাকি 20 জুল কই গেল? অবশ্যই খরচ করছে। তাহলে এটা কিন্তু অপচয়, এটাকে আমরা বলি অপচয়। তাহলে অপচয় করে কয় জুল? ওই যে 20 জুল। এটা সিম্পল একটা জিনিস। তাহলে এই 3টা জিনিস তুমি বোঝো যে ওরে তুমি 100 জুল শক্তি দিছো, ও সেখান থেকে আলো উৎপন্ন করছে 80 জুলের, বাকি থাকে 20 জুল। ওই 20 জুল কিন্তু শক্তি ও অপচয় করে।
অপচয় করে, তাহলে মাথায় রাখবা এই জিনিসটা ভাইয়া, তুমি যে ওরে 100 জুল শক্তি দিচ্ছ এটাকে বলা হয় মোট শক্তি বা মোট প্রদত্ত শক্তি। এটাকে আমরা বলতে পারি কি মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি। ওকে, ও যে তোমাকে 100 জুল শক্তি যে তুমি দিছো সেখান থেকে 80 জুলের তোমার তাপ দিছে, এটাকে বলা হয় লব্য কার্যকর শক্তি। এটাকে কি বলা হয়? লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি। ক্লিয়ার? এতটুকু বুঝছো? লব্য কার্যকর শক্তি। আর এই যে 20 জুল যে শক্তি, এটা কি? এটা একটা লস প্রজেক্ট, এটা অপচয় করতেছে, অপচয় করে। এখন কর্মদক্ষতার সূত্র কি জানো? দেখো, কর্মদক্ষতা, তাহলে কর্মদক্ষতাকে আমরা জানি ইটা দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে কি লব্য কার্যকর শক্তি, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি একটু লিখে রাখো, ইনটু হচ্ছে 100%। ভাইয়া ডাউট ক্লিয়ার? পানি পানি এতটুকু বলো, এতটুকু ভাইয়া পানি পানি বলো। লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100%। ওকে, মুখস্থ থাকবে, মুখস্থ থাকবে। তুমি একটু হিসাব করো, যেখানে কর্মদক্ষতা কত তুমি একটু বের করতে পারো। দেখো, লব্য কার্যকর শক্তি তুমি কত পাইছো? 80 জুল, এই যে 80 জুল, ফাইন, জুল লেখা লাগবে না, বাদ দাও। এরপরে তুমি মোট পদার্থ শক্তি কত পাইছো ভাইয়া? 100 ইন্টু 100%, এই যে 100%। তাহলে এখানে কর্মদক্ষতা কত? এখানে কর্মদক্ষতা হচ্ছে কিন্তু তোমার 80%। ডান? ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার? এতটুকু ভাইয়া তুমি বুঝতে পেরেছো? তো এই জিনিসটা একেবারে সহজে, এটা একটু টানা মুখস্থ করো ভাইয়া। সবার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা তুমি টানা মুখস্থ করো ভাইয়া। এতটা ইম্পর্টেন্ট যে কর্মদক্ষতার ম্যাথ আছে কিন্তু সৃজনশীল আছে, তুমি সৃজনশীল পারতে গেলে এই জিনিসটা তুমি একটু টানা মুখস্থ করবা। তুমি যদি বলো যে ভাইয়া বুঝি নাই, তুমি একটু বোঝো। তুমি ওই যেই বাতিটা আছে ওই বাতিটায় তুমি 100 জুল শক্তি দিছো, কিন্তু ও তোমাকে 80 জুলের আলো দিছে, তাহলে বাকি 20 জুল কই গেল ভাইয়া? লস প্রজেক্ট, অপচয় হয়েছে। এখন তুমি বলবা যে ভাইয়া এই অপচয় হয়েছে, এগুলোর ম্যাথ আমরা আসলে কিভাবে করবো বা কিভাবে বের করে? সহজে তুমি দেখো ভাইয়া, একটা জিনিস মাথায় রাখবা, শক্তির যে অপচয় আছে না, শক্তির অপচয় একটা সূত্র আছে। এটা কিন্তু আমি এমসিকিউ ক্লাসে শিখাই, বাট তারপর আমি আজকে তোমাদেরকে শিখাই দিলাম। এই সূত্রটা যে পারবে সে সব ম্যাথ করতে পারবে, কর্মদক্ষতার সব ম্যাথ করতে পারবে। শক্তির অপচয় ইকুয়াল টু আমরা বলতে পারি প্রদত্ত শক্তি। তুমি যদি প্রদত্ত, ওই যে মোট প্রদত্ত শক্তি যেটা আমরা বলছি, তো প্রদত্ত শক্তি থেকে তুমি যদি ভাইয়া কার্যকর শক্তি বা লব্য কার্যকর শক্তি, একই কথা, কার্যকর শক্তি যদি তুমি বিয়োগ করো ভাইয়া, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি শক্তির অপচয়টা পাবা। এখন অনেকে বলবা যে ভাইয়া বইয়ে তো কি জানি লেখা আছে, বইয়ে তো আমাদের মেইন বুকের ভিতরে একটা সূত্র দেওয়া আছে, আপনি যেভাবে লেখছেন উপরে লেখা কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, এবারে লেখা কাজের পরিমাণের নিচে প্রদত্ত শক্তি মাইনাস তোমার হচ্ছে শক্তির অপচয় লেখা, তাই না? সিম্পল জিনিসটা, এই কার্যকর শক্তিটাকে তুমি এই পাশে আনো, তাহলে বা দাও, মাইনাস থাকলে এই পাশে আনলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো, কার্যকর শক্তি ইকুয়াল, এখানে থাকতেছে প্রদত্ত শক্তি। দেখো কতটা ইজি, পদার্থ শক্তি, এটার আগে কিছু না, মানে প্লাস আছে, এটা ওই পাশে নাহলে মাইনাস শক্তির অপচয়। এখন তুমি খেলাটা জমাও, তুমি জানো যে ভাইয়া কর্মদক্ষতার সূত্র কি? বলো, কর্মদক্ষতার সূত্র হচ্ছে ইটা ইকুয়াল টু লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি ইন্টু 100%। এই জিনিসটা তুমি জানো না? অবশ্যই তুমি এটা জানো। এখন এই কার্যকর শক্তির জায়গায় এই যে কার্যকর শক্তির যে সূত্রটা, এটা আমি লিখে দিতে পারি না? আমি লিখতে পারি না যে প্রদত্ত শক্তি থেকে তুমি শক্তির অপচয়টা বিয়োগ করে দিবা, শক্তির অপচয়। তোমাদের বইটা খোলো, দেখবা এই জিনিসটাই লেখা, ডিভাইডেড বাই মোট শক্তির জায়গায় তুমি প্রদত্ত শক্তি লিখতে পারো না? মোট শক্তি আর প্রদত্ত শক্তি সমান কথায়, ধরো প্রদত্ত শক্তি তুমি লিখলা, প্রদত্ত শক্তি ইন্টু 100%। এতদিন পর্যন্ত তোমাদের যে ডাউটটা ছিল যে ভাইয়া বইয়ের ভিতরে একরকম, যেখানে প্রদত্ত শক্তি মাইনাস শক্তির অপচয়, এটা কিভাবে আসলো? এইবার পুরো পানি কিনা আমাকে একটু জানাও, পুরো জিনিসটা ভাইয়া পানি কিনা আমাকে একটু জানাও। একেবারে শিখাই দিলাম। কর্মদক্ষতার এখন যে ম্যাথ তুমি করতে যাবা সেই ম্যাথে তুমি কাঁপাইতে পারবা। জাস্ট তুমি এই সূত্রটা, এটা হচ্ছে মেইন সূত্র, এই শক্তির অপচয় সূত্রটা, যে পদার্থ শক্তি থেকে কার্যকর শক্তি তুমি বিয়োগ করবা, পদার্থ শক্তি থেকে কার্যকর শক্তি বিয়োগ করলে তুমি শক্তির অপচয়টা পাবা, এটা মেইন সূত্র। আর একটা মেইন সূত্র হচ্ছে এইটা, লব্য কার্যকর শক্তি বাই মোট পদার্থ শক্তি, বা তুমি যদি লব্য বাদ দাও শুধু কার্যকর শক্তিও বলতে পারো, মোট বাদ দাও পদার্থ শক্তিও তুমি বলতে পারো। আমার কথা ক্লিয়ার? তো কর্মদক্ষতার জাস্ট তুমি এতটুকু ভাইয়া তুমি শিখে রাখো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে ভাইয়া, সো এই যে এমসিকিউতে এই এমসিকিউ বলো, তারপর আছে কিন্তু এই যে যা আছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, তারপর আছে কিন্তু টাইপ 4, তারপর আছে এই টোটাল 4টা টাইপ, 4 থেকে 5টা টাইপের কিন্তু এমসিকিউ আছে, সেখানে একেবারে পানির মতো ক্লিয়ার বানাই দেবো।
সো আজকের ক্লাসটা ভাইয়া বলো পুরোটা পানি পানি কিনা আমাকে একটু কমেন্টে জানো ভাইয়া, পুরো জিনিসটা পানি পানি কিনা, একেবারে বইটা পুরোই কভার করে দিলাম। ওকে, সো এইভাবে যারা আমি কিন্তু প্রথম অধ্যায়ের উপর ক্লাস দিয়েছি, যারা ফিজিক্সের প্রথম অধ্যায় অনেক কঠিন পাবো তোমাদের কিন্তু আমি ক্লাস দিয়েছি। এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গেলে নিচের দিকে গেলেই তুমি দেখতে পারবা এসএসসি ফিজিক্স লেখা, সামনে নবম দশম শ্রেণী, ওখানে ক্লিক করলে তুমি আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে তুমি দেখতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? আমি আশা করি যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এই যে খুঁটিনাটি বিষয় অনেক সমস্যা তোমাদের ছিল, এখন আই হোপ তোমাদের একেবারে সহজ লাগছে, তাই না? বলো, এই বেসিক যারা ভালো স্ট্রংলি ভাবে ধরতে পারবে তাদের সাথে কিন্তু ভাইয়া কেউ পারবে না, তারা এখন এমসিকিউ সৃজনশীলে কিন্তু কাঁপাইতে পারবে। জাস্ট আমার এই একটা কোর্সে যদি তুমি ভর্তি হয়ে যাও, এই যে দেখো এই একটা কোর্সে, জাস্ট এই একটা কোর্সে যদি তুমি ভর্তি হয়ে যাও, আমি এমনভাবে শিখাবো, আমি বরাবরের মতো কিন্তু একটা কথা বলি যে ভাইয়া তুমি যদি 100তে 100 পাইতে চাও, শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংরেজি, তোমার যেভাবে পড়া উচিত, ফার্স্টে তোমার বেসিকটা স্ট্রংলি ভাবে শিখতে হবে, আজকে যেটা শিখিয়ে দিলাম। সেকেন্ড নাম্বার, টাইপ ওয়াইজ, টাইপ ভিত্তিক তোমার এমসিকিউ শিখতে হবে, টাইপ ভিত্তিক, শুধু এমসিকিউ না, টাইপ ভিত্তিক, টাইপ ভিত্তিক। এরপরে তোমার কিন্তু টাইপ ভিত্তিক সৃজনশীল শিখতে হবে, সিকিউ, শুধু সৃজনশীল না, টাইপ ভিত্তিক সৃজনশীল। এরপর তোমার শর্ট প্রশ্ন কিন্তু শিখতে হবে, শর্ট কোশ্চেন কিন্তু এসকিউ যেটাকে বলা হয়, শর্ট প্রশ্ন কিন্তু শিখতে হবে। এই সাইকেলটা যদি তুমি ফলো করো, বাস 100তে 100 আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। এবং আমার এই ব্যাচে যারা আছো, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোমাদেরকে, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে আমি 100তে 100 ভাইয়া দেবো। এটা আমার চ্যালেঞ্জ থাকবে এইবারে ভাইয়া তোমাদের জন্য। যারা ভর্তি হওনি আমার ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো, অলরেডি কিন্তু ভাইয়া ক্লাস চলতেছে, আগের যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সুন্দরভাবে ভাইয়া কিন্তু সাজানো আছে। যারা পরবর্তী সাল, যেমন 2028 সাল বা পরবর্তী সালে কিন্তু আমার এই ভিডিও দেখবা বা আমার এই ক্লাস দেখবা, তোমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসবা যে তোমাদের জন্য কোনো কোর্স আছে কিনা একটু দেখে নেবা, কারণ প্রত্যেক বছরই কিন্তু আমার কোর্স কিন্তু আসে। ওকে, তো আমি আশা করি তোমরা সকলে কিন্তু বুঝতে পেরেছো। এবং এই একটা বই তোমাদের জন্য কিন্তু আসতেছে, মাস্টার প্রো বুক, একটা বইয়ে পুরো 4 সাবজেক্ট ফুল কমপ্লিট, একটা বই আনাফ, আর কিচ্ছু লাগবে না। ওকে, তাহলে সবাই ভালো থাকবে। এবং এই বইয়ের ভিতরে আর একটা জিনিস থাকবে, এটা আমি বলে দিই, একটা কিউআর কোডের একটা সিস্টেম থাকবে, যে কিউআর কোড যদি তুমি স্ক্যান করো তাহলে তুমি কিন্তু আমার সৃজনশীল ক্লাসগুলো দেখতে পারবা। সামনে কিন্তু ভাই আসতেছে, কোপ হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। সাথে থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি আমার ফেসবুক পেজ রিফাত একাডেমির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা সেখানে গিয়ে ফলো দিয়ে রাখো, কারণ সেখানে ক্লাসের আপডেটগুলো তুমি জানতে পারবা, কখন কোন ক্লাস হবে, A to Z সব কিছু। তাহলে ভালো থাকবে ভাইয়া সবাই, আল্লাহ হাফেজ।